কাছ থেকে পুরো ঘটনা জানবো আমরা। তবে মানে কেন খটকা লেগেছে আমার সেটা শোনার পরে সেটা আপনাকে একটু বলি। আজকের শোটা মনে হয় অনেক বেশি রোমহর্ষক হবে, অনেক বেশি কৌতূহলী করবে আপনাদেরকে। কারণ অনেক সময় অনেকে আপনারা দাবি করেন, আবদার করেন যে আসলে কবর কেন্দ্রিক ঘটনাগুলো বেশি করে বলতে, বা মৃত মানুষের সঙ্গে কোনো মানুষের যোগাযোগ, সে মানুষকে দেখা, সে মানুষকে ফিল করা, এরকম বিষয়গুলো যদি একটু বেশি বেশি করে বলা যায় তাহলে আপনারা অনেক বেশি অনুপ্রাণিত হন বা আপনারা অনেক বেশি কানেক্টেড থাকেন আমাদের সঙ্গে। এরকমই বেশ কয়েকটি ঘটনা আছে, যেমন কৃষ্ণবালক আপনাদেরকে পাঠাবে বা বলবে। অনেক বন্ধু আমাদেরকে ইনবক্সে অনেক ঘটনা পাঠিয়েছেন গত 7 দিন ধরে, যারা তাবিজের নিয়মিত শ্রোতা, মনের চোখে দেখা দর্শক, তাদের ঘটনাগুলো পড়েছি আমি। সেগুলো নির্বাচিত ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো। তবে আমরা যাব অনেকের কাছে। প্রথমে অনেকে আমাদের কাছে কি বলতে চান, আপনি কি শোনাবেন আপনি আমাদেরকে? আজকে আমি যে গল্পটা মানে শেয়ার করতে যাচ্ছি, এটা মানে আমার খুব কাছের এক বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলা যায় মানে এই গল্পটার সঙ্গে আমরা আমি স্পেশালি আমি অনেক অন্তরঙ্গভাবে জড়িত। তো এই ঘটনায় শেয়ার করতে যাচ্ছিলাম, যেহেতু আর কি আমার খুব কাছের বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা, যেটার সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, এবং আমার আশেপাশের যেসব মানুষগুলো আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে চলে, সবাই মোটামুটি এই গল্পটার সঙ্গে আর কি পরিচিত, যাদের সঙ্গে আর কি খুব কাছাকাছি বসা হয় বা অনেক সময় কাটানো হয়। বিভিন্ন সময় আর কি একটা কৌতূহলের জায়গা থেকেই বলা যায় যে অবিশ্বাস্য যেই বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর উপর আমাদের আকর্ষণ একটু বেশি থাকে, বা বলা যায় যে কৌতূহলী যেসব বিষয়। তো বন্ধু মহলে যখন আর কি বসি, তখন মাঝে মাঝে অনেকে অনেক লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে। সেখানে আমিও আর কি আমার এই গল্পটা শেয়ার করছি অনেকজনের কাছে। তো আজকে আপনাদেরকে শোনাবো আর গল্পটা। করার আগে আমি একটু ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই, কারণ বলেছিলাম যে অনেক বন্ধু আমাদেরকে ইনবক্স করে, অনেকে আমাদের কাছে অনেক কিছু পাঠায়। আফ্রিদি তুহিন, যিনি প্রতি শনিবার আমাদের শোনার জন্য প্রতীক্ষায় থাকেন এবং তার বন্ধুরা আমাদেরকে শোনেন, তার একটি পাঠানো ঘটনা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা নিশ্চয়ই মনের চোখে সেটি দেখবেন, অনুভব করবেন। তুহিন যে ঘটনাটি পাঠিয়েছে সেটি হচ্ছে একটু আমি যখন পড়ছিলাম ঘটনাটি এখন খুলে, আমাকে ব্যাপারটা খুবই কি বলবো, আমাকে খুব টাচ করেছে। রহস্য ব্যাপার ঘটনাটার মধ্যে আছে আর কি। তিনি বলেছেন যে ঢাকা ময়মনসিংহ যে রাস্তাটা আছে, এই রাস্তাটা তো এখন 4 লেন, আগে 2 লেন ছিল। নিশ্চয়ই তার আগে সেটি এত ভালো রাস্তা ছিল না, বা এর আগেও সেটি হয়তো মাটির তৈরি রাস্তা ছিল। তো সেই রাস্তার একটি নির্দিষ্ট জায়গায় একটি কবর আছে। সে কবরটি এখন বাঁধানো, শ্বেত পাথরে বাঁধানো একটি কবর। এই কবরকে ঘিরে এক ধরনের রহস্য সে এলাকায় আছে। এবং তিনি প্রথমে বলেছেন যে আসলে সেই রাস্তা দিয়ে যারা গাড়ি চালান, বিভিন্ন সময় তারা ওই কবরটা যখন পার হন অনেক রাতে, তখন এমন কিছু প্রত্যক্ষ করে যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বা অ্যাক্সিডেন্ট না হলেও তারা আসলে পরবর্তীকালে সেই ঘটনাটি কেন ঘটলো সেটা মেলাতে পারে। ব্যাপারটা এরকম যে আসলে ওই কবরটার যে ইতিহাস, সেই ইতিহাসটা তো তার জানার কথা নয়, তাকে তা তো দেখার কথা নয়। সেটি সে শুনেছে তার আসলে দাদার কাছ থেকে, আলী তালুকদার তার নাম। বলছেন যে আসলে এই আশেপাশে সেই এলাকায় গভীর জঙ্গল ছিল। সন্ধ্যা হওয়ার পর তারা আসলে সেই জায়গায় খুব একটা যেতেন না, কারণ জঙ্গল কেন্দ্রিক অনেক রকম রহস্য তো আছে। এখন হয়তো বা সোডিয়াম লাইটের যুগে জঙ্গল আমাদের কাছে রোমাঞ্চের, জঙ্গল আমাদের কাছে হয়তো বা রিসোর্ট, জঙ্গল আমাদের কাছে পিকনিক স্পট, কিন্তু একটা সময় ছিল যে এরকম অনেক বন্য প্রাণীও সেখানে থাকতো, তারপরে অনেক রকম রহস্যও সেখানে ছিল আর কি। তো প্রথম হচ্ছে কবরটি বাঁধানো ছিল না, এটা মাটির তৈরি কবর, মাটির চারদিকে মাটি এবং বাঁশের বেড়া দেওয়া একটা কবর আর কি। তো মাঝে মধ্যে নাকি গ্রামের লোকজন দেখতো যে ওই কবরের পাশে একটা বৃদ্ধ করে মানুষ রাতের বেলা বসে থাকে। এটা একা একা যারা থাকতো ওই রাস্তা দিয়ে যেত, তারা মাঝে মধ্যে দেখতো। তো 1 জন 2 জন 3 জন 4 জন করতে করতে ঘটনাটা ছড়িয়ে পড়ে চারিদিকে আর কি, যে এরকম একটা কবর, যে কবরের আসলে নাম পরিচয় তেমন একটা কেউ জানে না।
সে কবরের পাশে একটা বৃদ্ধ মাঝে মধ্যে বসে থাকে এবং বসে থেকে মনে হয় সে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কি যেন পড়ছে বা এরকম কোনো কিছু একটা আর কি। এবং অনেকে সেখানে কাছে যাওয়ার চেষ্টা করেছে, কাছে যাওয়ার পরে তারা দেখেছে সে বৃদ্ধটা আর নেই। যখন তারা দূরে চলে আসে তখন তারা সে বৃদ্ধটাকে দেখতে পায়। মানে এইরকম ভাবে যখন ঘটনাটা চলছিল, চলতে চলতে একটা সময় মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়, একটা আতঙ্ক তৈরি হয় যে আসলে এই কবরটা কার, বেলা কেন আসে। গ্রামের কিছু লোক সেই কবরটা বাঁধানোর উদ্যোগ নেয়। তারা ভাবে যে হয়তো বা এমন কোনো বুজুর্গের কারো কবর বা কোনো থাকে না যে অনেক ভালো মানুষের কবরও তো অনেক সময় থাকে। মানুষ সে কবরটি বাঁধানোর দায়িত্ব নেয় এবং 8 জন মানুষ সে কবরটা বাঁচাতে শুরু করে, মানে কর্মী হিসেবে আর কি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যারা মানে কবরটা বাঁধাচ্ছে আর কি, এরা স্বপ্নে দেখে যে একটা বৃদ্ধ তাদেরকে বলছে যে কবরটা তোমরা অবশ্যই শ্বেত পাথর দিয়ে বাঁধাবে। এবং 8 জন মানুষ একই স্বপ্ন একই সময় রাতের বেলা দেখে। এবং এটা খুবই কিন্তু পিকুলিয়ার, খুবই অদ্ভুত একটা ব্যাপার, কারণ স্বপ্ন সবসময় আমরা একা একা দেখি। 2 জন মানুষ একই স্বপ্ন দেখে এরকম ঘটনা খুবই কম, ঘটলেই সেটা প্যারানর্মাল। তো পরদিন প্রত্যেকেই সে স্বপ্নের কথা বলে যখন, তখন সবাই মিলায় ফেলে যে আসলে স্বপ্নটা সবাই একসঙ্গে দেখেছে। তো তারা ব্যাপারটাকে পাত্তা দেয়নি খুব একটা। তো নর্মাল মানে ইট দিয়ে কবরটা বাঁধাতে শুরু করে আর কি। যখন তারা ইট দিয়ে কবর বাঁধাতে শুরু করে তখন একদিনের মাথায় হঠাৎ করে কবর বাঁধানো অবস্থায় 2 জন মানুষ, মানে যে শক করে না মানুষজনদেরকে ইলেকট্রিক শর্ট যেভাবে করে আর কি, ধরফর করতে করতে মারা যায়। এবং একজন মানুষ মারা যায়, তার কিছুক্ষণ পর আরেকজন মানুষ মারা যায়। মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার ঘটে সেখানে আর কি। এই ঘটনাটা আসলে পুরো গ্রামের মানুষের মধ্যে একটা ভীষণ ভয় তৈরি করে যে প্রথমত কবরের মানে মানুষ দেখতো কোনো বৃদ্ধ দাঁড়িয়ে আছে বা বসে আছে, আবার সেখানে এই 8টি মানুষ একই স্বপ্ন দেখলো, 2 জন মানুষ মারা গেল। তখন তারা ভয় হোক আর আতঙ্কে হোক, তারা আসলে কবরটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো শুরু করে আর কি। তো কবরটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো হয়। বাঁধানো হওয়ার পরে কবর যখন বাঁধানো শেষ হয়ে যায়, ওই যে বাকি 6 জন লোক ছিল, এবং ওই 6 জন লোক একটা মানে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে আর কি। তারা স্বপ্নে দেখে যে তারা ওই কবরের পাড়ে দাঁড়িয়ে আছে, সে বসে আছে, বৃদ্ধ পাশে বসে তসবির মতো কোনো কিছু একটা পড়ছে। ভীতিকর একটা ব্যাপার। হয়তো আমি বলছি বা অনেক শুনছে বা যারা আমাদেরকে শুনছেন কান পেতে মনের চোখে দেখছেন, মনে হতে পারে যে খুবই স্বাভাবিক যে স্বপ্নে আমি একটা কবর দেখলাম, পাশে একটা মানুষ বসে আছে সেটা দেখলাম। কিন্তু ওই মানুষগুলো যারা আসলে প্রচন্ড রকম ভাবে ভীত, সন্ত্রস্ত এবং যারা এমন সিচুয়েশনের শিকার হয়েছিল স্বপ্ন যখন দেখেছিল, তখন তারা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। এবং পরদিন এসে তারা একই আলোচনা আবারও সবাই মিলে করে এবং তারা দেখে তারা সবাই একই সঙ্গে সেই স্বপ্ন দেখেছে। এবং এই স্বপ্ন দেখার কয়েকদিন পরে একজন একজন করে অসুস্থ হওয়া শুরু করে। এবং অসুস্থ হওয়ার পরে মানে 6 মাসের ব্যবধানে তারা আসলে সবাই মারা যায়। মানে এই ঘটনাটা পুরো গ্রামে এমন এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করে যে কবরটার আশেপাশে দিয়ে কেউ যেত না। এটা করতে 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 অনেক দিন যায়। মানে এখানে রহস্যটা কোথায় সেটা হচ্ছে তিনি বলেছেন আমাদের কাছে ঘটনাটা এরকম যে মানে এখনো মাঝে মধ্যেই কেউ না কেউ দেখে প্রায় প্রতিদিনই যে কবরের পাশে বসে এরকম একটা বৃদ্ধ মানুষ তসবিহ নিয়ে বসে আছে এবং সে তসবিহ তেলাওয়াত করছে। এটা গুং 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 শব্দ হয়। এবং ওই রাস্তা দিয়ে যখন কেউ গাড়ি চালিয়ে যায় অনেক রাতে একা একা, বিশেষ করে বৃহস্পতিবারের দিন আর সোমবারের দিন, তারা দেখে যে রাস্তার মাঝখানে ওই বৃদ্ধ দাঁড়িয়ে আছে। যে দূর থেকে একটা বৃদ্ধ হাঁটতে হাঁটতে আসছে, তারা তার কেউ চেহারা দেখতে পায় না। এটা কেমন যেন মানে আকৃতির মতো, এটা দেখতে মানুষের মতো অনেকটাই। তিনি বলেছেন যে আসলে এই রহস্যটা এখনো এই এলাকায় রহস্য হয়ে আছে। যারা শুনছেন আমাদেরকে কান পেতে, যারা মনের চোখে দেখছেন, তাদের কাছে আসলে রহস্যের ভেদ কি আছে, তাদের কাছে কি কোনো রকম ভাবে রহস্যের কোনো উত্তর আছে? উত্তর জানলে আমরা আফ্রিদিকে উত্তর জানানোর চেষ্টা করব, আরো অনেককে উত্তর জানানোর চেষ্টা করব। আপনারা লিখতে পারেন আপনার নাম, CFM, আপনার নাম, আপনার টেক্সট স্পেস দিবেন, পাঠাবেন 6969 এই নাম্বারে।
আর ফেসবুকে আমরা আছি আপনাদের সঙ্গে অনেক রকম ভাবে। অনেক আপনার ঘটনাটা জানতে চাই আমরা প্রথমে। জি, আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার খুব কাছের বন্ধু সালমান ইফতেখার শুভ, ওর সাথে ওর জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং ওর কাছ থেকে শুনেছে, মানে খুব কম যে সকল মানুষজনের সঙ্গে আর কি ও শেয়ার করছে তাদের মধ্যে আমি একজন, যে আর কি ওর কাছ থেকে গল্পটা শোনা। বাড়ির থেকে প্রায় 5-6টি বাড়ি পরে একটা মেয়ে ছিল, শ্রাবন্তী। তো মেয়েটা একটু উড়নচণ্ডী প্রকৃতির ছিল। মানে গ্রামে তো মানে স্বাভাবিকভাবে আর কি এত আধুনিকতার ছোঁয়া ওখানে এখনো যে পৌঁছায়নি, যে কারণে হয়তো মানে এখানকার মানুষজন যেটাকে অনেক ফ্যাশন বলবে, ওখানে এটাকে উড়নচণ্ডী হিসাবে আর কি সবাই আখ্যায়িত করত। দাবি দাবাও ছিল অনেক বেশি, এবং বাবা মার একটা মাত্র মেয়ে হওয়ার কারণে ও যে সকল আবদারগুলো ওর বাবার কাছে করত, তো ওর ফ্যামিলি থেকে আর কি সেটা পূরণ করে দিত। একটা সার্টেন পিরিয়ড পরে মেয়েটার সব আবদার এই যে বাবা মা মেনে নিচ্ছে, এটার কারণে ওর আচরণগত দিক দিয়ে যে সকল পরিবর্তনগুলো আসতেছে, আর যে পরিবর্তনগুলো আসার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন পরিবেশে বিভিন্ন সমাজে ওর বাবা মাকে ছোট হতে হচ্ছে, এবং লোক মুখে অনেক কথা না শোনার ভয়ে, এরকম আরো অনেক কারণে তারা আর কি তাদের মেয়েকে একটু সংযত করার জন্য তার যে আবদার, তার যে জেদ, এই বিষয়গুলোকে আর কি একটু নিয়ন্ত্রণে আনার জন্য একটা মানে পানিশমেন্ট টাইপের, মানে ও যে সকল আবদারগুলো এখন করে আগের মতো করে আর সেটাকে পূরণ করা হতো না। তো এটা নিয়ে মাঝে মাঝেই পারিবারিক দ্বন্দ্ব তৈরি হতো ওদের ভিতরে। খুব দ্বন্দ্বের যে মাত্রা, এটা অতিরিক্ত হওয়ার পরে মানে একদিন হাতাহাতির পর্যায়ে চলে যায়, এবং বাবা মা দুজনেই ভুল করে মেয়েকে মেরে বসে। আর মেয়েটি জেদের বসে যে রুমেই আত্মহত্যা করে ফেলে। আমাদের এলাকায় ছিলাম আমরা, অনেকেই আর কি দেখছি সচক্ষে যে সে মারা গেছে, প্রমাণ সবাই দেখছে। তো আমার যে বন্ধু, মেয়েটার মানে পূর্বকালীন প্রেমিক বা মানে তার পছন্দের মানুষ ছিল আর কি, এবং দুজনের সঙ্গে খুবই আর কি অন্তরঙ্গ মানে ভালোবাসা ছিল। আমরা সবাই আর কি মোটামুটি এই বিষয়ে মানে অবগত ছিলাম। তো যখন মেয়েটার সঙ্গে ওর পারিবারিক দ্বন্দ্বর মাত্রা অনেক বেশি বেড়ে যায়, ঠিক তারই আগ মুহূর্তে দুজনের ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা। তো দুজনের ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে তাদের ভিতরের যেই মানে ডিস্টেন্সটা, এটা দিনে দিনে বাড়তে থাকে, এবং মানে এমন একটা সময় চলে আসে যে সময় মানে আমার ফ্রেন্ড মেয়েটাকে সেভাবে ফিল করতেছে না, বা মানে লাইফে মুভ অন করে ফেলেছে। চলে গেছিল, মানে যখন মেয়েটার সঙ্গে ব্রেকআপ হয় আচ্ছা, তার কিছুদিন মানে পরে দেশের বাইরে চলে গেছে। এবং মেয়েটা মারা যাওয়ার খুব বেশি হলে
40 দিন, 40 দিনের মধ্যে বা 40 দিনের আগে পিছে, নিয়ার অ্যাবাউট 40 ডেজ। হুম হুম। তো এর মধ্যেও আবার দেশে ব্যাক করছে। না, ও আর কি এই বিষয় সম্পর্কে আর কি ওর কোনো ইন্টারেস্ট ছিল না, এবং আচ্ছা। যেহেতু মানে একটা সময় ওদের ভিতরের যে গভীরতা এটা অনেক বেশি ছিল, হুম হুম হুম। আর আমরা সবাই আর কি এই বিষয়টাকে আর কি মানে সেভাবে দেখছি, এবং যখন আর কি ব্রেকআপ হয়েছে তখন তো মানে তার যে আর কি মানসিক অবস্থা সেটা আর কি খুবই শিথিল ছিল না, অনেক মানে ভয়াবহ ছিল, হুম হুম। যে কারণে আর কি ওর ভিতরে অনেক সময় অনেক ধরনের আচরণ আমরা দেখতে পাইতাম, যেটা আর কি মানে স্বাভাবিক না, অস্বাভাবিক, মানে খুব রেগে যাচ্ছে হয়তো, বা খুব বেশি রিয়াক্ট করতেছে, বা মানে হয় না এরকম অনেক ধরনের মানে পরিবর্তন ওর ভিতরে দেখা যেত, মানে বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিত না। তো আমরা ফ্রেন্ডরা যারা ছিলাম তারা আর কি এই বিষয়টা নিয়ে মানে ওর সঙ্গে কোনোভাবেই আলোচনা করতাম না, বা ওর আশেপাশের যেসব মানুষগুলো তারাও আর কি বিষয়টা বুঝতে পেরে ওর সঙ্গে আর কি ওই মেয়ে মানে সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করতো না। আর আলোচনা না করার পিছনে একটা কারণও ছিল, ছেলেটা মানে বেশ সেন্সিটিভ আর কি, খুব নরম প্রকৃতির। আমরা আর কি ভালো হিসাবে জানতাম, যে কারণে আর কি তাকে চাইনি কোনোভাবে হার্ট করার। হ্যাঁ, বাসায় আসার পরে মানে ওদের বাসা আর মেয়েটার বাসা একই কলোনিতে, মানে দুজনের বাবাই আর কি সরকারি জব করতো, বিএডিসিতে আর কি, বাংলাদেশ এগ্রিকালচার সিড কর্পোরেশন। তো একই একটা বিল্ডিং এর ভিতরে 4টা করে আর কি ফ্ল্যাট থাকতো, আর কি অ্যাপার্টমেন্ট থাকতো। তো শুভ এবং ওর যেই প্রাক্তন মানে গার্লফ্রেন্ড, একটা বদ অভ্যাস ছিল, ও স্মোকিং করতো। হুম হুম। তো যখন মানে রাতে তো ঘরে স্মোকিং করতে পারে না, তো মানে খাবারের পরে মানে বাইরে থেকে আর কি যখন আসতো এসে তো আর কি খাবার দাবার করে ছাদে উঠতো মানে সিগারেট খাওয়ার জন্য। তো যখন সিগারেট মানে প্রথমে এভাবে আর কি মানে ও দেশে আর কি একেবারে ব্যাক করে ফেলছে আর কি, যাবে না এরকম চিন্তা ভাবনা। তো ও সিগারেটটা এরকম ডেইলি আর কি কন্টিনিউ করতেছে। প্রায় 15 দিন পর থেকে হঠাৎ করে দেখে যে মানে মেয়েটাও ছাদে ওঠে, ওর যে গার্লফ্রেন্ড। আচ্ছা, এটা কি প্রেম শুরু হওয়ার আগের ঘটনা? না 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 না, হঠাৎ করে? এটা তো ব্রেকআপ হওয়ার পরে ও আর কি ব্যাক করছে, দেন আপনার মেয়েটা মারা গেছে এর মধ্যে, তারপরে পরের ঘটনা আর কি ও বিদেশ থেকে ব্যাক করছে, এবং মানে বাংলাদেশেও আর কি কিছুদিন ধরে আছে, মানে মোটামুটি প্রায় 15-20 দিন মতো আর কি চলে গেছে, এবং ও প্রথম থেকে আর কি ছাদে উঠতেছে। তো হঠাৎ করে দেখে মেয়েটা মানে ওর যে গার্লফ্রেন্ড সে আর কি ছাদে আসতেছে। এসে মানে 1 থেকে 2 দিন পরে, প্রথম 2 দিন আর কি দুজনের সাথে কথাও বলেনি, জাস্ট আর কি একজন আরেকজনের দিকে আর কি তাকাইছে, দেখছে, বাট মানে কেউ কারোর সাথে কথা বলেনি। তারপর 3য় দিন থেকে মেয়েটি উপযাচক হয়ে ছেলেটার সাথে কথা বলতে আসলো, আমার ফ্রেন্ডের সাথে। এবং আমার ফ্রেন্ডের সঙ্গে যখন কথা বলতে আসে সে উপযাচক হিসেবে এসে বলে, কি অবস্থা, কেমন আছো শুভ? আমার বন্ধু আর কি বিষয়টাকে আর কি কোনোভাবেই আর কি অস্বাভাবিক হিসেবে নেয়নি, কারণ এই বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটে গেছে এই বিষয় সম্পর্কে ও একেবারেই অবগত ছিল না। ওকে কেউ এই বিষয় সম্পর্কে কোনো ধারণাই দেয়নি, আর তারও আগ্রহ ছিল না জানার? না, তারও কোনো ধরনের আগ্রহ ছিল না। যখন ওদের ভিতরের কথাবার্তা দিনে দিনে বাড়তে থাকে মানে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে এবং অনেক সময় স্পেন্ড করতেছে,
কিছুদিন পরে দিন যত যাচ্ছে তাদের ভিতরের অন্তরঙ্গতা আরো বাড়তেছে। মানে কথাবার্তাও দিনে দিনে বাড়তেছে। সময় পার হওয়ার সাথে সাথে আমার ফ্রেন্ড ওর আচরণগত দিক দিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন পাওয়া যায়। ওর যে পছন্দের খাবারগুলো ও সেগুলো পছন্দ করতেছে না। ওর যে ভালো লাগার বিষয়গুলো স্বাভাবিকভাবে আর কি ও একটু দেরি করে ঘুমাতো, কিন্তু ও খুব আর্লি ঘুমিয়ে পড়তেছে। ও মানে ওর খাবারের যে পছন্দের আর কি তালিকা এটা দিনে দিনে পরিবর্তন হতে শুরু করে এবং পরিবর্তন হয়ে মানে ওই সমস্ত পরিবর্তনগুলোই হচ্ছিল যেগুলো মেয়েটির পছন্দ ছিল। আচ্ছা, এবং সে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে। জি 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 বায়াসড হয়ে যাচ্ছে। সময় যত যাচ্ছে ওর আচরণগত দিকগুলো মানে ওর স্বভাবজাত যেই দিকগুলো এগুলোর পরিবর্তন আস্তে আস্তে বাড়তেছে এবং একটা সার্টেন পিরিয়ড পরে এই বিষয়গুলো ওর মা বাবা এবং ওর ফ্যামিলি মানে ওর বাসার ভিতরের যে মানুষগুলো তারা খুব ভালোভাবে আর কি উপলব্ধি করতে পারতেছে যে কিছু একটা মানে ঘটতেছে। এবং আমরা যে ওর ফ্রেন্ড ও যখন বাইরে আসতেছে আমাদের সঙ্গে কথা বলতেছে, আমাদের সঙ্গে মিশতেছে, আমাদের সঙ্গে টাইম স্পেন্ড করতেছে, এই সময়ে ওর মানে শুভ ওর যে আর কি মনে করেন স্বাভাবিক মানে এই সময়ের সঙ্গে যে স্বাভাবিক কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, ব্যবহার এই সবগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে ওই শুভই আছে। ওর ভিতরে কোনো পরিবর্তন নাই, আমরা কোনো পরিবর্তনই দেখতে পারতেছি না। পরিবর্তনগুলো শুধু তখনই হচ্ছে যখন ও ওর বাসার এরিয়ার ভিতরে থাকতেছে, মানে ওই বাসায় ফ্ল্যাট। জি 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 ওই ফ্ল্যাটের মানে এরিয়ার ভিতরে যখন সে থাকতেছে ও তখনই আর কি এই আচরণগত দিকগুলোর আর কি পরিবর্তন করতেছে এবং এগুলো অবজার্ভ করতেছে ওর ফ্যামিলির এবং ওর রুমের আশেপাশের মানুষগুলো। অনেক আমরা ছোট্ট ব্রেক নেই, কারণ আমি জানি এই গল্পটা অনেক অনেক রহস্যময় এবং একটু একটু করে রহস্যের জট খুলতে শুরু করেছে। যারা আমাদের শুনছেন কান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তার একটু বিরতির বিরহ সহ্য করতে হবে। কৃষ্ণবালক অনেককে নিয়ে ফিরে আসবে। এই গল্পের সমাধান, আপনাদের উপস্থিতি, সবকিছু নিয়ে অপেক্ষা। The Beach. বিরতির বাধা টপকে কৃষ্ণবালক ফিরেছে অনেক, ফিরেছে আপনাদের রহস্যের প্রেমিক কান, রহস্যকে ভালোবাসা চোখ, রহস্যকে ভালোবাসা মনের চোখ। আমি জানি আপনারা এই গল্পের সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে ছবি আঁকতে চেষ্টা করেছেন, ভাবছেন যে একটি মানুষ পৃথিবীতে মৃত, কিন্তু সে একইভাবে অন্য একটি মানুষের কাছে কিভাবে জীবিত, তার সাথে সে কথা বলছে। অনেক অনেক বিষয় এখনো আছে অনুদ্ঘাটিত, আপনাদের কাছ পর্যন্ত সেগুলো এখনো পৌঁছায়নি। তবে আমার একটু আপনাদের পাঠানো SMS গুলো পড়তে হচ্ছে, কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছে আপনাদের কোনো উত্তর দিচ্ছি না আমরা। অনেক যখন ঘটনাটা বলা শুরু করবে তখন অনেককে আমি আর থামাবো না, একবারে গল্প শেষ করব। তবে তার আগে একটু যারা CFM একটি স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়েছেন 6969 নাম্বারে আপনার টেক্সটটি, তাদের নাম একটু পড়তে চাই। তাবিজ পাগল আব্দুর রহমান রিঙ্কু আছেন, ঈদ মোবারক ভাইয়া, তিনি অনেক আগে ঈদ মোবারক দিয়েছেন। ক্যাপিটাল FM এর সবাইকে আমার ঈদের দাওয়াত রইল, আসবেন কিন্তু আমার ফ্রেন্ডদের ঈদ মোবারক বলবেন। আশরাফ ফ্রম শরীয়তপুর, ভাইয়া খুব খুব ভালো লাগছে তোমাদের সব সময় শুনি, বাট এই প্রথম SMS করলাম, আমাকে ওয়েলকাম করো। নিশ্চয়ই আপনি শুনেছেন আশা, আপনাকে ওয়েলকাম করছি আমরা। আলফি আছেন, আমি বেশ কয়েক উইক ধরে তাবিজ শুনছি, তবে আজকে প্রথম টেক্সট করলাম, খুব ভালো লাগে। যারা আজকে আমাদেরকে প্রথম টেক্সট করেছেন বা যারা আসলে প্রথম তাবিজকে টেক্সট করেন, তাদের জন্য একটি কথা বারবারই বলি, মানে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটি আপনার কাছে আমার কাছে আসার মতো একটি মাধ্যম আছে। আমি রহস্যকে পছন্দ করি, আপনারা সেই রহস্য একইভাবে পছন্দ করেন কিনা তা জানারও কিন্তু একটি মাত্র উপায় আছে, আপনাদের SMS আসা অথবা আপনাদের কমেন্টস আসা আমাদের ফেসবুক পেজে। এছাড়া তো আপনাকে আমি দেখছি না, আপনি আমাকে দেখছেন না, আমাদের যোগাযোগ কিন্তু মনের চোখে, কানের অন্তর দিয়ে, মনের বন্তরে। তাই যদি সুযোগ থাকে আপনারা CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 নাম্বারে,
যা ইচ্ছে যতবার যত খুশি। রতন আছেন শরীয়তপুর থেকে, সখীপুর টাঙ্গাইল থেকে আছেন, খবর নাই কবরটা, তিনি বলেছেন যে কবরটার পাশে হয়তোবা জিন ছিল আমার ধারণা। মানে উনি প্রথম গল্প যেটি বলেছিলাম, যে ঘটনাটি পড়ে শুনিয়েছিলাম, তার একটি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছেন। ফারুক বলেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি একটু বাড়াতে তার শুনতে সমস্যা হচ্ছে। রায়হান আছেন চকবাজার ঢাকা থেকে, ঈদের স্পেশাল কোনো তাবিজ শো হবে কিনা আমরা ভাবছি, ভেবে উত্তর জানাবো আপনাদেরকে। আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে স্টে টিউন থাকেন, সেখানে অবশ্যই আমরা কোনো ঘোষণা দিয়ে রাখবো। একজন বলেছেন যে এসে শোয়েব বলেছেন যে আক্তার, তিনি তাবিজের সঙ্গে আছেন। জহিরুল গাজীপুর থেকে আছেন, দ্বিতীয় দিন তাবিজ শুনছেন। মায়া আছেন মিরপুর থেকে, মিরপুর কাজীপাড়া থেকে। মাসুক আছেন, তিনি তাবিজে আসতে চান। আমান আছেন মাদারীপুর থেকে আছেন। মাসুদ রফিক স্যার আছেন মেরুল বাড্ডা থেকে। আই হ্যাভ সাম ভেরি ইম্পর্টেন্ট হরর স্টোরি। আচ্ছা, আপনি তো জানেন কিভাবে আমাদের কাছে সেটি পাঠাতে হবে। কাউসার আহমেদ আছেন তাবিজের ফ্যান আছেন রূপা, তিনি প্রতি শনিবার আমাদের প্রতীক্ষায় থাকেন। রাইসা আছেন, তিনি বলেছেন যে খুব ভলিউম খুব কম। আমরা এটি আমাদের আইটিকে বলেছি, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার বাইরে কোনো কোনো জায়গায় তাবিজ বা ক্যাপিটাল এফএম এর ভলিউম একটু কম আসছে, এটি হয়তো খুব সহসায় সমাধান হয়ে যাবে। রাফি আহমেদ মানিকগঞ্জ থেকে আছেন। ফাহিম আমাদের সঙ্গে আছেন, আরো অনেক বন্ধু আমাদের সঙ্গে আছেন। বেশি সময় আর নেব না এসএমএস পড়তে, একটু ফেসবুকে যাই, যারা আমাদের পোস্ট শেয়ার করেছেন তাদের কথাগুলো বলে আমরা ঘটনায় যাব। উত্তরা আমাদের পোস্ট শেয়ার করেছেন অনেকবার। কাজল ইসলাম আমাদের পোস্ট শেয়ার করে আরো অনেক বন্ধুদের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন। নিচের দিকে নামছি আমরা। আমাদের সঙ্গে আছেন জানাই আলম, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। আমাদের সঙ্গে DH হাবিবুর রহমান, তিনি লিখেছেন শুনছেন আমার অপূর্ণ গল্প, তিনিও আমাদের পোস্ট শেয়ার করেছেন। শাকিল খান, MD সাজিব, ফরিদ, ফদরিক আহমেদ ফয়সাল নামটি একটু অদ্ভুত, তো তাই প্রত্যেক সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমরা নিচে যাই। MD জাহিদ হুসাইন জনি আমাদের সঙ্গে আছেন পোস্ট শেয়ার করে। MD ইমন খান অনেকবার আমাদের পোস্ট শেয়ার করেছেন। MD রাসেল আল মামুন প্রতি শনিবারের মতো আমাদের প্রতীক্ষায় আছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন নানাভাবে। মুশফিক আর নাইম, তিনি আমাদের সঙ্গে আছেন। সাদিক হুসাইন, MD ইমন খানের কথা বলেছি আমরা আগেও, আমাদের সঙ্গে আছেন। সাদিক হুসাইন, হানিফ সরকার সাকিন, তিনিও আমাদের পোস্ট শেয়ার করেছেন। এরকম আর অনেক বন্ধু, অনন্ত কুমার সাহা, তাকেও পাচ্ছি এ তালিকায়। আসিফ আল আকাশ বলেছেন বিরতির বিরহ শেষে 7 দিন পরে আবারও শুরু হয়েছে তাবিজ। তিনি একদম তাবিজ শুরু হওয়ার সময় এটি পোস্ট শেয়ার করে তিনি আমাদের সঙ্গে যুক্ত করেছেন অনেক মানুষকে। অনেক আমরা আসলে একটি রহস্য থামিয়েছিলাম একটি জায়গায়, সেটি আমরা আবারও জানতে চাই আপনার মাধ্যমে। শুরু করুন সেটি আপনি। জি, শুভ আমাদের সঙ্গে যখন আর কি মিশতো, তাকে আমরা একেবারে স্বাভাবিক, মানে ওর যেই অরিজিনালিটি আমরা সেটাই আর কি ওর ভিতরে পেয়েছি। বাট ওর ফ্যামিলি ওকে অ্যাবনর্মাল হিসেবে পাচ্ছে। মানে একটা সেম টাইমে একই মানুষ দুইটা চরিত্র অভিনয় করতেছে, মানে দুইটা চরিত্রে আর কি সে তার বাস্তব জীবনটা আর কি লিড করতেছে। বিষয়টা মানে আমাদের কাছে আমাদের মতো করে আমরা জানতাম, এবং ওর ফ্যামিলির কাছে ওর ফ্যামিলির মানুষগুলো ফ্যামিলির মতো করে জানতো। তারা কমপ্লিটলি আর কি জানতেছে যে আর কি ও এরকম, ও কমপ্লিটলি বায়াসড, বাট আমরা জানতেছি ও নর্মাল। এরকম অবস্থা কিছুদিন মানে পার হওয়ার পরে অনেকের মা এবং অনেকের বাবা দুজনই জানতে চায়, মানে আমাদের সঙ্গে, মানে শুভর মা এবং শুভর বাবা আমাদের কাছে জানতে চায় যে আমাদের সঙ্গে যখন শুভ আছে তখন কি ও মানে খুব স্বাভাবিক আছে, করছে কিনা, খুবই স্বাভাবিক আছে, ও কি মানে কোনো অস্বাভাবিক আচরণ কি আমরা মানে ওর ভিতরে দেখতে পাচ্ছি কিনা, এই ধরনের আর কি কোশ্চেন হঠাৎ করে আমাদের 3 জন ফ্রেন্ডকে, আমি, তারেক আর মামুন, আমাদের 3 জনকে ডেকে জিজ্ঞাসা করতেছে যে এরকম। তো আমরা তখন আর কি খুবই মানে
বিচলিত হয়ে পড়ি যে কি ব্যাপার, মানে এই ধরনের কোশ্চেন কেন করতেছে। এবং স্বাভাবিকভাবে খুব কৌতূহল জাগছে যে আসলে ঘটনাটা কি, মানে কি ব্যাপারটা। তো আমরা আর কি আমাদের যে উত্তরটা ছিল সেটা দিলাম যে না কাকি, ও আমাদের সঙ্গে আর কি যতক্ষণ সময়ই থাকতেছে, যতক্ষণ সময় ও আমাদের মানে সাথে আছে বা আমরা ওকে দেখতেছি, এর মধ্যে অস্বাভাবিক কোনো আচরণই ওর ভিতরে উপলব্ধি করতে পারিনি আমরা। ওর বাবা মা দুজন আরো উদ্বিগ্ন হয়ে যায়, আসলে ব্যাপারটা কি, তাহলে ঘটনা এরকম কেন ঘটতেছে। আমরা বুঝতে পারতেছি, আমরা দেখতেছি ও অস্বাভাবিক আচরণ করতেছে, ও বাইরে যে ঠিকই চা খাচ্ছে, ও বাইরে যে ওর ফ্রেন্ডদের সঙ্গে সিগারেট খাচ্ছে, মানে ও স্বাভাবিক যে আর কি ডেইলি ওয়ার্কগুলো সেগুলোই করতেছে। বাট ঘরে আসলে ওর যে আচরণগত দিক এগুলোর পরিবর্তন কেন, ঘরে আসলে ওর পছন্দের যে দিক এই দিকগুলোর পরিবর্তন কেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। শুভর বাবা মা এবং ওর বোন ছিল, ওর বোন মানে খুব বেশি মানে জড়িত এই বিষয়গুলোর সঙ্গে অ্যাক্টিভ ছিল না, বাট ওর বোনের মতো করে আর কি, ওর বোনের যে জায়গা সেখান থেকে আর কি উপলব্ধি করতে পারতো যে ভাইয়া মানে ভাইয়ার ভিতরে অস্বাভাবিক কিছু আচরণ আর কি, ডিস্টার্বড ভাইয়া একটু ডিস্টার্ব। তো আমরা যখন আর কি আমাদের এক্সপিরিয়েন্স ওর সঙ্গে কাটানোর সময় এবং মানে যাবতীয় বর্ণনা ওর সম্পর্কে ওর ফ্যামিলির কাছে দিলাম, তখন ওর মা বাবা দুজনই খুবই কৌতূহলী হয়ে পড়লো যে আসলে ঘটনাটা কি, এখন আমাদের হয়তো কোনো স্টেপ নেওয়া দরকার। এবং এই বিষয়টা শুধু ওর বাবা এবং মা এনারা দুইজনই জানতেন যে তারা কোনো অ্যাকশন নিতে যাচ্ছে। ওর বোনও জানতো না এবং শুভও জানতো না। একজন হুজুর আমাদের গ্রাম থেকে আরো দূরে, মানে বিএডিসির যেই কলোনি তার সাথে ফার্মপাড়া, এবং আমাদের পাড়া থেকে আরো অনেক দূরে সবুজ পাড়া, প্রায় 1.5 থেকে 2 কিলো হয়ে যাবে, 2 কিলো দূরে। ওখান থেকে একজন হুজুরকে শুক্রবারে দাওয়াতে খাওয়ানোর নাম করে ঘরে নিয়ে আসে যে হুজুর আসবেন, তাকে আমরা দাওয়াত করেছি এবং ওনাকে আমরা খাওয়াবো। অনেকের মা এবং বাবা এরা দুইজন বাদে ওর বোন এবং শুভ একেবারেই অজ্ঞ। জুম্মার নামাজের পরে হুজুর আসলেন। আসার পরে শুভকে ডাকা হলো মানে হুজুরের সাথেই খাওয়ার জন্য। আর হুজুরের সঙ্গে শুভর বাবা এবং শুভর মা দুজনই আগে থেকেই সব বিষয় নিয়ে আলোচনা করে এসছে হুজুরের বাড়ি থেকে। আচ্ছা, যে আমার ছেলে বাইরে থেকে এসছে, তার আগে তার আচরণগত দিকগুলো এরকম ছিল, হঠাৎ করে সে খুবই ডিস্টার্ব, তার ভিতরে মানে সামথিং চেঞ্জড, মানে আমাদের কাছে মনে হচ্ছে ও একেবারে কমপ্লিটলি বায়াসড হয়ে গেছে, মানে যাচ্ছে। এবং হুজুর আসার পরে শুভকে ডাকা হয় এবং হুজুরের সঙ্গে একই সাথে খেতে বসতে দেওয়া হয়। স্বাভাবিকভাবে ওরা ওদের ঘরে খাওয়া দাওয়াটা করতে হচ্ছে ডাইনিং টেবিলে, বাট হুজুরের রিকোয়ারমেন্ট ছিল যে আমি আপনাদের বাসায় শুভর রুমে ওরই বিছানায় বিছিয়ে আর কি খাবো। এবং ওর বাবাকে বসতে নিষেধ করা হয়েছিল যে আপনি আমাদেরকে আর কি আপনি সার্ভ করবেন বা খেদমতে থাকবেন আপনি। হুজুর ওর রুমে গেল, বিছানায় বসলো খেতে এবং খাবার দিয়ে দেওয়া হলো। এখানে শুভর যে পছন্দের খাবারগুলো সেগুলোও দেওয়া হলো এবং সে ইদানিং রিসেন্ট টাইমে যেই খাবারগুলো পছন্দ মানে করতেছে আচ্ছা সেগুলোও দেওয়া হলো এবং দুজন একসাথে খাওয়া শুরু করলো।
যখন তারা খাওয়া শুরু করেছে, শুভ ঠিকই তার বরাবরের মতো তার আর কি বর্তমান যে আচরণ বিধি সেই অনুযায়ী সে তার বর্তমান পছন্দের যে সকল খাবার এগুলো একটার পর একটা নিচ্ছে এবং হুজুরও খাচ্ছে, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি পুরোপুরিভাবে শুভর উপরে। ভাবে বুঝতে পারলো যে তার উপরে কোনো কিছু আছর করেছে, মানে তার যে আমিত্ব, সেই আমিত্বর উপরে কেউ দখল করে বসে আছে। এবং খুব হাস্যকর ভাবে, মানে খুবই মানে ফান করে তাকে জিজ্ঞাসা করলো, কি শুভ, তুমি কি এগুলোই পছন্দ করো সব সময়? তো এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে মানে হঠাৎ করেই শুভ খুব উদ্বিগ্ন হয়ে যায় যে ব্যাপার কি, এমন মানে এই প্রশ্ন কেন করতেছে। এবং ওর যে স্বভাবজাত ধর্ম, ও কিন্তু খুবই নম্র, ভদ্র, সভ্য, শান্ত প্রকৃতির একটা ছেলে। বাট ও এই প্রশ্নের পরবর্তী আর কি মানে সময়ে হঠাৎ করেই খুব মানে উদ্বিগ্ন হয়ে গেল এবং খুব লাউডলি বলে ফেললো যে আপনি কেন এরকম কোশ্চেন করতেছেন? হুজুরও বলে না, হুজুর আপনি কেন এরকম কোশ্চেন করতেছেন? আপনি আমাদের এখানে মেহমানের মতন আচরণ করেন। মানে ওর ভিতরে রেসপেক্টের যে ব্যাপারটা, মানে ওর ভিতরে স্বাভাবিকভাবে দেখা যেত যে সে খুবই মানে বিনয়ী, মানুষের সঙ্গে খুব আদব লেহাজ করে কথাবার্তা বলে। বাট ওই মুহূর্তে তার ভিতরে এই আচরণগত পরিবর্তনটা হুজুর একেবারে বাস্তব অভিজ্ঞতা নিল এবং খাওয়ার পরে হুজুরের মতন খুব ভালোভাবে ঘর থেকে চলে গেল এবং শুধু ওর বাবা মাকে বললো যে আপনারা দেখা করবেন। যখন ওর বাবা মাকে হুজুর এরকম বলে গেছে যে আপনি দেখা করবেন এবং তার পরের দিনে এবং ওর বাবা মা হুজুরের কাছে যায়। আচ্ছা, হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর তাদেরকে আর কি কোশ্চেন করে যে আপনার বাড়িতে বা আপনার খুব আশেপাশে কেউ কি আত্মহত্যা করেছে কিনা? তখন ওর বাবা মা অ্যান্সার করে যে হ্যাঁ, যে আমাদের বাসার সাথে যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে একটা মেয়ে আত্মহত্যা করেছে। তারপর হুজুর কোশ্চেন করে যে মেয়েটার সাথে শুভর কি ধরনের সম্পর্ক ছিল? তখন ওর বাবা মা আনসার করে যে সম্ভবত ওরা দুইজন, মানে সম্ভবত না, ওরা দুজনকে পছন্দ করত। তারপর হুজুর বলে ঠিক আছে, আপনারা আরো 3 দিন পরে আসেন। শুভর মা এবং শুভর বাবা দুজনই চলে আসে ওখান থেকে। আসার পরে শুভর আচরণগত দিকগুলো তো এতদিন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, মানে এই খাওয়া দাওয়া এবং ওর মা বাবা হুজুরের কাছে আসার পর থেকে ওর শারীরিক দিক থেকে অনেক প্রবলেম দিনে দিনে আসতে শুরু করে। তখন কি শুভ জানতে পেরেছে যে মেয়েটা আত্মহত্যা করেছে? না, এখনো আর কি ওকে কেউ এই বিষয়ে আর কি জানায় নাই। কারণ ওর ফ্যামিলির মানুষগুলো এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতেছে, বাইরের মানুষগুলো না। আমরা মানে আমাদের কিন্তু যে ওই মেয়েটাকে দেখছে এটা তখনও কেউ জানে না। না, ও এই বিষয়টা আর কি হাইডই রাখছে, একেবারে মানে খুবই কনফিডেন্সিয়াল টাইপের আর কি, কারোর সাথে আর কি শেয়ার করে না। আর আমরা ওর কাছে যে জিজ্ঞাসা করব, আমরা তো আর কি আমরা স্বাভাবিকভাবে আর কি এই ধরনের যে ইস্যুগুলো, এগুলো তো আমরা যারা ফ্রেন্ড থাকি এরাই আর কি মানে মজা করি, কিন্তু ওর ভিতরে তো আমরা কোনো পরিবর্তনই লক্ষ্য করতে পারতেছি না। আমরা আগে যেরকম শুভকে দেখছি এখনো সেই শুভকেই দেখতেছি। ও যেই ধরনের আচরণগুলো আমাদের সঙ্গে করতো সেগুলোই করতেছে। বাট এই বিষয়গুলো আর কি উপলব্ধি করতে পারতেছে ওর বাবা মা এবং ওর বোন। দিনে দিনে ওর শারীরিক দিক দিয়েও আর কি অনেক পরিবর্তন আসতে শুরু করলো। ও মানে খুব সিক হয়ে যাচ্ছে, মানে ও খুব
হুষ্টপুষ্ট ছিল, হঠাৎ করে আর কি মানে শরীর মানে কালো হয়ে যাচ্ছে, ঘুমাইতে মানে পারতেছে না, চিকন হয়ে যাচ্ছে। তো 3 দিন পরে ওর মা বাবা যখন আর কি আবার হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর তাদেরকে একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা শুভকে পরিয়ে দেবেন। যখন শুভর মা বাবা দুজনে আর কি বাড়িতে ব্যাক করে এবং ওকে তাবিজটা পড়াতে চায়, ও হঠাৎ করেই মানে খুবই উগ্র হয়ে যায় এবং পরিবারের সঙ্গে খুবই হাতাহাতি পর্যায়ের একটা ব্যাপার চলে আসে। মানে সে রীতিমতো আর কি খুব ধস্তাধস্তি করতেছে নিজেকে বাঁচানোর জন্য, সে কোনোভাবেই তাবিজটা মানে পড়বে না। এই সময় আর কি ও যে কথাগুলো বলতেছিল যে না আমার কাছে খুব অড লাগে, এটা আমি কেন পড়বো, কি দরকার, মানে আমার সমস্যাটা কি, মানে এরকম করে আর কি মানে বারবার কোশ্চেন্স করতেছে। তো এরকম কোশ্চেন্স করতেছে এবং খুবই ধস্তাধস্তি করতেছে এবং এক পর্যায়ে আর কি তারা পারে না পড়াইতে, পরাস্ত হয়ে পড়ে তারা তিনজনই। এবং আমরা মানে যারা তাদের ফ্ল্যাটের যে আরো 3টা রুমের মেম্বার, তারাও আর কি এই বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে এখানে সামথিং ইজ হ্যাপেনিং। আচ্ছা, মানে দিন যত যাচ্ছে শুভর মানসিক এবং শারীরিক পরিবর্তনের মাত্রা দিনে দিনে আনটলারেবল হয়ে যাচ্ছে। মানে ওকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। ঘরের জিনিসপাতি ভাঙতে শুরু করতেছে, বাবা মার সঙ্গে উল্টাপাল্টা আচরণ করতেছে এবং অনেক দাবি করতেছে হঠাৎ করে যে আমাকে এটা দিতে হবে, আমাকে ওইটা দিতে হবে। মানে একেবারেই তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না, সম্পূর্ণরূপে শুভ বায়াস্ট। যখন আগে ও বাইরে আসতো আমরা ওর ভিতরে কোনো পরিবর্তন দেখতে পারতাম না, বাট এই দিনের পর থেকে ও যখন বাইরে আসতেছে তখন ওর আচরণগত দিকে আমূল পরিবর্তন এবং হঠাৎ করে, এবং সাথে সাথে আমরা যারা বন্ধু মহল ছিলাম তারা খুবই শক্ট হয়ে যায় এই ব্যাপারটা কি। এবং আমরা বন্ধু বান্ধব মিলে নিজেরা প্ল্যান করি যে আমাদের উচিত এখন ওর বাবা মার সঙ্গে এই বিষয়টা মানে নিয়ে আলোচনা করার। এবং আমরা ওই 3 জন, আমি, তারেক আর মামুন, 3 জন আবার ওর বাবার সাথে দেখা করি এবং ওর মায়ের সাথে কথা বলি। এবার তাদেরকে আমরা জানাই দিই যে শুভ আমাদের সঙ্গে এখন এরকম আচরণ করতেছে। মানে উনি আমাদেরকে দেখার কি ব্যাপার বাবা, তোমরা কেন আসছো? তখন বললাম যে আঙ্কেল আপনি তো আমাদেরকে একটা কোশ্চেন্স করছিলেন, তো সেই সময় তো আমাদের নিজেদের কাছে খটকা লাগছিল যে এরকম কেন হবে, আপনি কেন কোশ্চেন্স করতেছেন। আপনার কাছে তো আমরা কোনো মানে অ্যান্সার নিয়ে যাইনি বা কোনো কোশ্চেনও আমরা করিনি, আপনিও কিছু বলেননি। বাট এখন আমরা হঠাৎ করে দেখতেছি শুভ আমাদের সঙ্গে খুবই মানে অপরিচিত আচরণ করতেছে, যেগুলো আমাদের সঙ্গে ও মানে ইতিপূর্বে কখনোই করে নাই, একেবারেই নতুন। মানে ও যে শুভ, মানে এই মানুষটাকে আমরা চিনতে পারতেছি না। তারপর এই ঘটনা মানে হুজুরের কাছ থেকে তাবিজ আনার পরে এবং একদিন পরে আমাদের সঙ্গে এই ঘটনা, এবং আমরা যে ওর বাবার সঙ্গে যে বলতেছি তার পরের দিনই সাথে সাথে ওর মা বাবা আবার হুজুরের কাছে ব্যাক করে। হুজুর আমরা তাবিজটা তাকে পড়াতে পারিনি, আমরা অক্ষম হয়েছি। তখন হুজুর বলেন যে এখন যেই স্টেট, এই স্টেট থেকে আমি তাকে ব্যাক করানোর মতো ক্যাপাবিলিটি রাখি না। এখন যদি কোনোভাবে এই অবস্থান থেকে ওকে সরাতে হয় বা ব্যাক করাতে হয়, তাহলে আপনাদেরকে কোনো না কোনোভাবে সত্যিটা তাকে জানাইতে হবে। মানে এই বিষয়টা তাকে জানাইতে হবে। এবং এর আগেও আর কি হুজুর কোশ্চেন করছিল যে ও বিষয়টা কি জানে কিনা, মানে যে মেয়েটা মারা গেছে এবং ওদের ভিতরে আর কি সম্পর্ক ছিল। তখন ওর মা বাবা বলছিল জানি না। তখন আর কি হুজুর আর কি নিজের
যেই কয়েকদিন সময় ছিল এই সময়ের ভিতরে আর কি উনি উপলব্ধি করতে পারছে যে এই বিষয়টা এখন এইভাবে হ্যান্ডেল করা যাবে না এবং আমাদেরকে রুট চেঞ্জ করতে হবে। তখন উনি বললেন যে কোনো না কোনোভাবে এই সত্যিটা ওকে প্রথমে জানানো দরকার। যদি এই জিনিসটা কোনোভাবে বন্ধ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, নাহলে আমাদেরকে সামনের প্রসিজারে আগাইতে হবে। আচ্ছা, তো ওর বাবা মা হুজুরের কাছ থেকে ব্যাক করার পরে আমাদের তিনজনকে আবার ডাকেন। ডাকার পরে আমাদের কাছে খুবই মানে অনুনয় বিনয় করে, মানে তার যে অবস্থাটা এখনো চোখের সামনে ভাসে যে একটা মানুষ কতটুকু অসহায় হলে এরকম মানে আচরণ করতে পারে। বাবা মার দুইটাই সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এবং তাকে শুভকে ওর বাবা মা এবং আশেপাশের সবাই খুবই খুবই পছন্দ করে, মানে একজন ভালো ভালো ছেলে হিসাবে। কারণ ওর ভিতরে মানে এই বদ অভ্যাস বলতে গেলে শুধু একটাই পাওয়া যেত যে ছেলেটা সিগারেট খেত। তাছাড়া ওর মানে আচরণগত দিক দিয়ে কোনো মানুষ মানে কষ্ট পাওয়া এটা খুবই মানে অস্বাভাবিক যে না শুভ এটা করতে পারে না, ও খুব ভালো ছেলে, ও এভাবে হার্ট করে কথা বলতে পারে, মানে এরকম। তো ওর মা বাবা খুবই মানে মানে অনুনয় বিনয় করে বললো যে বাবা আমাদেরকে তোমাদের একটা উপকার করতে হবে। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে বলেন আঙ্কেল কি উপকার, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে আর উপকার কেন বলতেছেন, আমরা তো আপনার ছেলের মতনই। তারপর ওনার মানে বাবা শুভর বাবা বললো যে বাবা ঘটনাটা হচ্ছে এরকম। তখন আমরা আমাদের যে ঘটনা মানে ওই মেয়েটার সঙ্গে যে সে দেখা করতেছে বা কথা বলতেছে এই বিষয়গুলো কিন্তু তখন পর্যন্ত আমরা মানে কেউই আর কি মানে অবগত না যে আসলে ঘটনাটা এরকম ভাবে ঘটে আসতেছে। তো আমরা জানি যে ওর আচরণগত দিক দিয়ে একটা পরিবর্তন ঘটছে এবং একটা সত্য সে জানে না, সেই সত্যটা তাকে জানাইতে হবে, মানে আমাদের উপর মানে রেসপন্সিবিলিটি হিসাবে ওর বাবা মা আর কি এই দায়িত্বটুকু দিচ্ছে। কারণ মানে ওর বাবা মার সঙ্গে মানে মানে রুমের যে এরিয়া মানে আমাদের যে ফ্ল্যাটের এরিয়া, এই এরিয়ার ভিতরে ও একেবারে আর কি মানে অবরুদ্ধ, মানে ওকে অনবদ্য, ওকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। মানে যা ইচ্ছা মানে শরীরে প্রচণ্ড শক্তি এবং মানে হয় এরকম করতে হবে তাকে আর কি আঘাত করে কিছু করতে হবে, কিন্তু যে জিনিসটা ওর বাবা মা চাচ্ছে না যে কোনোভাবে ওকে আঘাত করা যাবে না। তো এরকম একটা পর্যায়ে আসার পরে কিন্তু বাইরে কিছুটা কম, ও বাইরে যখন আসে, বাইরে আসার পরে আমরা আর কি আমাদের মতো করে মানে আড্ডা দিই, চা খাই এক জায়গায় নিমাই চাচার দোকানে, ওখান থেকে কিছু দূর আগে আমাদের কলেজের ভিতরে আমরা আড্ডা দিই। ওখানে যাওয়ার পরে মানে আমরা এদিন আর কি অনেকগুলো সিগারেট নিয়ে গেছি সাথে করে, যে আর কি মোটামুটি একটা ভালো টাইম স্পেন্ড করব, মানে সময় আর কি ধরে ওকে এখানে রাখার চেষ্টা করবো আর কি। তো ওর সঙ্গে কথা বলতেছি, কথায় কথায় আমরা আর কি ওর যেই প্রাক্তন গার্লফ্রেন্ড যে আর কি দুনিয়া থেকে চলে গেছে ওর ব্যাপারে আমরা মানে আলোচনায় ঢুকবো। তো একটা সময় পরে আমরা ওকে মানে বলতে কি রে তোর কি অবস্থা, অনেক আমরাও সেই আলোচনায় ঢুকবো, তবে আমাদের একটু বিরতি নিতে হচ্ছে কারণ 12টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এই ঘটনার শেষ প্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে অনেকে অভিমান করে বসে আছেন ফেসবুকে, অনেক অভিমান করে বসে আছেন ইনবক্সে টেক্সটে যে কেন এখন পর্যন্ত তাদের কমেন্টসগুলো পড়লাম না। আসলে একটু অন্যায় হয়ে গেছে, এখন পর্যন্ত ফেসবুকের কমেন্টস একটাও পড়তে পারিনি কারণ ঘটনা এত বেশি রহস্যের, সেখান থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। তবে সামান্য সময় বিরতির বিরহ শেষে কৃষ্ণ বালক অনেককে নিয়ে ফিরে আসবে রহস্য। Capital FM 94.8. This is number one music station. The Beach. খবরের
বিরতির পরে কৃষ্ণবালক আবারও ফিরেছে অনিককে সাথে নিয়ে, এবং সে অসমাপ্ত গল্পের সমাপ্তি টানার পথও আমাদের সামনে প্রশস্ত আছে। তবে তার আগে যারা ফেসবুকে অনেক অভিমান নিয়ে বসে আছেন তাদের কথাগুলো একটু বলতেই চাই, কারণ দাদারা অনেক অভিমান করে আছেন। হোসেন রাজু তিনি আমাদেরকে লিখেছেন যে অনেকবার কমেন্ট করছি, বাট আপনি আমার কমেন্ট পড়েন নাই, এজন্য তিনি মাইন্ড করেছেন। এরকম রাজুর মতো আরো অনেক রাজু আছে বন্ধু যারা আমাদের, তারা অনেক রকম ভাবে বিমান নিয়ে বসে আছে। যেমন ইমরান হোসাইন নাইম বলেছেন, আমি গাজীপুর কাপাসিয়া থেকে শুনছি, আজকেই প্রথম কমেন্ট করেছি। তিনি হয়তো খুবই ভাগ্যবান বা খুবই সৌভাগ্যবান, কারণ তিনি প্রথম কমেন্ট করেছেন, 1 মিনিট আগে কমেন্ট করেছেন, এবং তার কমেন্টটি আমি পড়েছি। আরো অনেক বন্ধু আছেন আমাদের যারা একের পর এক কমেন্টস করছেন, তাদের কথাগুলো একটু বলি। হৃদয় সরকার আছেন, যে তিনি আমাদের নতুন বন্ধু। আফ্রিদি তুহিন তিনি বারবার একই কথা লিখছেন, সেটি আমাদের মাথায় ঢুকেছে, নিশ্চয়ই সেটি আমরা নিয়ে ভাববো। মুশফিক আর নাইম তিনি আমাদের সঙ্গে আছেন, তার ভালো লাগছে। MS শাহলাম তিনি আমাদের সঙ্গে আছেন। শাহ আলম তিনি আমাদের সঙ্গে আছেন। অচিন দেশের পাখি, তার ভয় লাগছে, তার নামটি শুনে আমাদের একটু অদ্ভুত লেগেছে। MD আজিম মল্লিক বলেছেন যে হ্যালো ভাইয়া, তার ভালো লাগছে, এবং তিনি এবং তার 7 জন বন্ধু মিলিয়ে সবাই শুনছেন। যদি আপনি 7 জন বন্ধুর নাম লিখে পাঠাতেন তাহলে প্রত্যেকের নাম বলতে পারতাম মল্লিক, তাহলে তারা হয়তো একই রকম খুশি হতো। বিশ্বজিৎ সরকার, তারও খুব ভালো লাগছে। এমডি শাকিল হোসাইন বলেছেন হোসেনপুর থেকে, এমডি শাকিল হোসাইন শুনছি, অনেক ভালো লাগছে। এমডি সুজন খান আমাদের সঙ্গে আছেন। ভাই কমেন্ট করতে ভালোই লাগে, কারণ আপনি ভালো লাগে না কারণ আপনি কমেন্ট পড়েন না, নিশ্চয়ই আপনি এখন শুনছেন আমাদেরকে। যদি সুজন খান আমাদের এই কথাটি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন আদিত্য আদি, গাজীপুর থেকে শুনছেন। মিউজিক মোটেও শোনা যায় না, চেষ্টা করছি মিউজিকটি বাড়ানোর জন্য। বলেছি আগে যে কোনো জায়গায় যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে। রাশেদ খান বলেছেন হাই ভাইয়া। এমডি সুজন খান আবারও বলেছেন কমেন্ট পড়েন না কেন। আমাদের সঙ্গে আছেন তানজিল, বলেছেন যে তিনি বলেছেন আসলে কিছু তিনি শুনতে পাচ্ছেন না, এবং এই জন্য তিনি তাবিজকে অনেক মিস করছেন। ওকে, রাইসা আক্তার তাফরি আমাদের সঙ্গে আছেন, তার ভয় লাগছে। সজীব ওয়াহিদ জয় তিনি আমাদের সঙ্গে আছেন, তার একই কথা তিনি আমাদেরকে বলেছেন। আসলে যতবারই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যতবারই একে অন্যের সাথে কথা বলছি, ততবারই আসলে নতুন রহস্যের দরজা জানালা খুলে যাচ্ছে। আমাদের সেই রহস্যের সেই অসমাপ্ত ঘটনা নিয়ে অনেক আমাদের সঙ্গে আছে। তবে শেষবারের মতো একটু ফেসবুকের পোস্ট যারা শেয়ার করেছেন তাদের কথাগুলো বলতে চাই। যেমন ফাহিম আল শাহরিয়ার তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সামিউর রহমান সামি, তিনি আমাদের সঙ্গে পোস্ট শেয়ার করে আমাদের সঙ্গে আছেন। এমডি আজিম মল্লিক তিনি একই কাজ করেছেন। ব্ল্যাক ডেভিল তিনি আমাদের সঙ্গে আছেন, তার পোস্ট শেয়ার তিনি করেছেন। কাজল ইসলাম তিনি আমাদের সঙ্গে আছেন। এরকম আরো অনেক বন্ধু আছে, এবং ঝটপট কয়েকটি নাম পড়তে চাই যারা একেবারেই শেষ মুহূর্তে আমাদের ফেসবুক পেজে কমেন্টস করেছেন। সেই কথাগুলো বলতে চাই। সেই কথাগুলো একটু বললে তারা হয়তো বা একটু অসন্তুষ্টির জায়গা থেকে সন্তুষ্টির জায়গায় ফিরতে পারবে। আমার জান তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। আল আমিন আহমেদ তিনিও আমাদের সঙ্গে আছেন। সাইলেন্স বয় তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আয়েশা সিদ্দিকা, হুসাইন রাজু, ইয়ামিন আলম, উত্তরা তিনি, তার নাম রফিক, তিনি আমাদের সঙ্গে আছেন। ব্ল্যাক ডেভিল তিনিও আমাদের সঙ্গে আছেন। ইয়ামিন আলম তিনি আমাদের সঙ্গে আছেন। এমডি রাসেল আল মামুন ঈদ মোবারক জানিয়েছেন। আরো অনেক বন্ধু আছেন। কাজল ইসলাম তিনিও তাবিজকে ভালোবাসা দিয়েছেন। অনেক ভালোবাসা পেয়েছি, এখন আমার রহস্যের সন্ধান করতে চাই অনেক আপনার কাছ থেকে। এতদিন শুভ যে আমাদের সঙ্গে মিশতেছেন, সেই সময় আমরা এই বিষয় সম্পর্কে অবগত ছিলাম না যে ওর নিজের ভিতরেই আরেকটা চরিত্র সে আর কি রোল করে যাচ্ছে আরেকটা চরিত্রতে। বাট যখন যেদিন থেকে এই বিষয়টা আমরাও জেনে গেছি, তারপর আমার বন্ধু তুহিন আচরণগুলো করতেছে, সেই আচরণগুলো শুভ না।
এটা আমরা খুবই স্পষ্ট হয়ে গেলাম ওর আচরণ দেখে। স্বাভাবিকভাবে ও আমাদের সঙ্গে যখন সিগারেট খেত তখন ওর একটা নিজের একটা স্টাইল ছিল, ও খুবই স্বাভাবিক, যেই সিগারেটটা ছেলেরা যেরকম করে খায় ও সেরকম করে খেত। বাট যখন ওকে আমরা কলেজের ভিতরে নিয়ে গেছি এবং ওর সাথে আমরা এই বিষয়গুলো শেয়ার করব, আমরা তিনজনই এটা ভেবে রেখেছি যে আমরা ওর সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি। কারণ বাহিরে যখন শুভ থাকতো তখন ওর আচরণগত দিকগুলোর তো আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি। তো সে কারণেই আমাদের ভেতরে একটা সাহস ছিল যে এই বিষয়টা যদি আমরা ওর সঙ্গে বলি, হয়তো আমাদের সঙ্গে সেরকম বা আমাদের সামনে সেরকম কোনো আচরণই আমরা অবলোকন করতে পারবো না যে ফ্যামিলি ফেস করতেছে, বা একটা সাহস ছিল যেহেতু আর কি আমাদের সঙ্গে তো এরকম কোনো কিছুই হচ্ছে না, বা ও আমাদের সঙ্গে এমন কোনো আচরণই করতেছে না যে আচরণের কারণে আমরা মানে ওকে সন্দেহের চোখে দেখবো, বা ওর ভিতরে কিছু একটা ঘটে যাচ্ছে, ও মানে বায়াসড হয়ে যাচ্ছে, বা ও নাই, মানে আমার ফ্রেন্ড যে আর ফ্রেন্ড নাই, এই জিনিসটা বুঝতে পারবো এরকম কোনো দৃষ্টান্তই ওর ভিতরে আমরা দেখতে পারিনি। বাট ওই দিন যখন ও সিগারেটটা জ্বালালো এবং খেতে শুরু করলো সিগারেট, একটা মেয়ে যেমন করে সিগারেট খায় ও ঠিক সেই রকম ভাবেই সিগারেটটা খাচ্ছে। এতক্ষণে আমরা যারা তিনজন বন্ধু ছিলাম তারা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, যদি আমরা তিনজন এই বিষয় নিয়ে ওর সঙ্গে আলোচনা করি, এই বিষয় নিয়ে ওর সাথে কথা বলি, তাহলে হয়তো আমাদের কোনো বিপদ হতে পারে। যে কারণে আমরা তিনজন সাহস করিনি, বা যখন তুহিন একবার ভুল করে মানে আলোচনাটা তুলতে যাচ্ছিল, আমরা দুইজনই একই সাথে আর কি তাকে মানে তার পা ধরে চাপ দিয়েছি যে না, এটা আজকে আলোচনা না করি আমরা। যেহেতু আর কি আমরা বুঝতে পারতেছি, আমরা তিনজনই বুঝতে পারতেছি যে শুভ আর শুভ নাই, ওর ভিতরে মানে অন্য কোনো স্প্রিট এখন বশ করে আছে, যে কারণে আমরা তিনজনই ওর সঙ্গে এই বিষয় নিয়ে মোটেও আলোচনা করিনি। এবং এই ঘটনাটা আমরা পরবর্তীতে যে ওর বাবা মার সঙ্গে শেয়ার করি যে আঙ্কেল আন্টি, আমরা চেয়েছিলাম ওর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে, বাট যখন আমরা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলাম তখন আমরা চিন্তা করছি যে না, হয়তো আমাদের বলা উচিত হবে না, বা আমরা বললে হয়তো এখানে কোনো সমস্যা হতে পারে, যেটা যেহেতু বাইরে এবং তখন সন্ধ্যা ছিল, তো আমরা পারিনি। আমাদের অপারগতাটা ওনার বাবা মার সঙ্গে আর কি শেয়ার করে আসলাম। তারপর এই ঘটনাটা ওর বাবা মা আবার ওর মায়ের কাছে মানে হুজুরের কাছে যে বলেন যে হুজুর, আমরা চেষ্টা করেছিলাম ওকে জানানোর, ফ্যামিলির দিক থেকে আর কি ওকে আমরা এই বিষয়টা জানাতে চাচ্ছি না, আপনি পরবর্তী যে স্টেপের কথা বলতেছিলেন আপনি সেটা করেন, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। না হলে আমি বা আমার ওয়াইফ, শুভর বাবা, মানে তারা দুইজনই কোনোভাবেই মানে চাচ্ছে না কোনো রিস্ক নিতে। লাইক মানে তাদের ওর মা বাবা যেভাবে বলছিল যে যদি আমি এই বিষয়টা ওকে এক্সপ্রেস করতেছি বা ওকে বলতেছি, ওকে জানাচ্ছি, সেই মুহূর্তে ও কার রোল প্লে করতেছে, ও কি অ্যাকচুয়ালি মানে শুভই আছে নাকি ওর গার্লফ্রেন্ডের রোলে আছে, এই বিষয়টা যদি আমার বোঝার ভুল হয় এবং সেক্ষেত্রে যদি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, পরবর্তীতে সময় যদি আর কি এর জন্য কোনো বড় ধরনের প্রবলেম ফেস করতে হয়, তো এই জন্যই আর কি ওরা চায়নি যে না থাক, এটা আমরা না বলি, পরবর্তী স্টেপেই যায়। এবং বলতে গেলে বারবার ধস্তাধস্তি হচ্ছে, যেটা মানে খুবই অপ্রীতিকর একটা সভ্য সমাজের ভিতরে, মানে ভালো লাগতেছে না তাদের কাছে। তারা আর কি ওই পরবর্তী যে সিদ্ধান্ত হুজুরের ওটার উপরেই আর কি আস্থা রাখছে। তারপর হুজুর আসেন। হুজুর আসার পরে
আগে থেকেই নির্দেশ থাকে যে সকালবেলা থেকে আর কি ওকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। তারপর হুজুর এবং হুজুরের 2 জন শাগরেদ, তারা 3 জন একসঙ্গে শুভদের বাসায় প্রবেশ করার পরে তারপর ওকে নাস্তা দেওয়া হয়। মানে হুজুর ওখানে যাওয়ার পরে শুভকে নাস্তা দেওয়ার কথা বলেছিল এবং শুভ ওর মতো করে নাস্তা করে এবং খুবই মানে হয়ে যায় যে কি ব্যাপার, আমাকে এরকম আটকে রাখছো? না বাবা, তোমাকে আটকে রাখি নাই, তোমার বোন দুষ্টামি করছে তোমার সঙ্গে, ও আর কি বাইরে থেকে হয়তো দুষ্টামি করে লাগাই গেছে তোমাকে আর কি রাগানোর জন্য। তারপরে ও আবার বলে হুজুর এখানে কি করে? হুজুর আসছে, ওই তোমার সঙ্গে আর কি সেদিন কথা বলেছিল, হুজুরের খুব ভালো লাগছে, তোমার সঙ্গে কথা বলবে। যাই হোক, এরকম করে ওকে ওর রুমের ভিতরে পাঠিয়ে দেওয়ার পর 3 জন হুজুর, মানে হুজুর এবং হুজুরের 2 জন শাগরেদ, তারা 2 জনও আর কি ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যেয়ে তার সঙ্গে কথা বলা শুরু করে। এক পর্যায়ে ও ওর স্বাভাবিক আচরণ থেকে আর কি বাইরে চলে যায়। তখন হুজুর প্রশ্ন করে যে কে তুই? তখন শুভ বলতেছে আমি শুভ। হুজুর আবার বলে, মানে প্রশ্ন করে কে তুই? তারপর ও আবার উত্তর দেয় যে আমি শুভ। হুজুর আপনি আমাকে এমন প্রশ্ন কেন করতেছেন? তারপরে হুজুর ওকে বলে জিনের বাদশাহ এবং আল্লাহর কসম, বল তুই কে? আমি জানি তুই কে। তুই যদি না বলিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং তোকে মানে এরকম করে ধমকাইতে থাকে। তারপরও আর কি ও কোনোভাবেই স্বীকার করে না। তারপর হুজুর ওখানে কোরআন শরীফ পড়া শুরু করে, সূরা জিন, এবং ওনার শাগরেদ ওরা 3 জন, ওনারা 2 জন, আর হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, ওরা 2 জন ওর 2 কাঁধে চাপ দিয়ে ধরে রাখছে। আচ্ছা। সূরা জিন তেলাওয়াত করেছে, আরো উনি অনেক কিছু তেলাওয়াত করে যখন ফু দেয় তখন ও খুবই আর কি মানে আনইজি ফিল করে এবং ওর শরীরের ভিতরে হয়তো আর কি খুবই যন্ত্রণা, মানে বাইরে থেকে অনুভব করা যায় যে সে খুব যন্ত্রণা পাচ্ছে। তারপর ওর আওয়াজ, ওর কথা বলার ধরন এবং শুভ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় এবং ও একটা মেয়ের মতো করে কথা বলতেছে, মেয়ের গলায় কথা বলতেছে, মেয়ের মতো করে কথা বলতেছে। এবং এই মেয়েটার আচার, মানে এই যেই যার মতো করে সে কথা বলতেছে, ওই ধরনটা একেবারে পুরোপুরিভাবে ওই মেয়েটার সঙ্গে মিলে যাচ্ছে যার বর্ণনা দিয়েছিলাম, উড়নচণ্ডী এবং আত্মহত্যা করেছে সেই মেয়েটার সঙ্গে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যাচ্ছে। তারপর হুজুর ওকে আরো পেইন দিতে থাকে। একটা সময় ও বলে যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার শর্ত পূরণ করতে হবে। তখন বলে যে কি ব্যাপার, কি শর্ত? থেকে ওকে প্রশ্ন করতেছে যে কি করলে তুই চলে যাবি? ও বলতেছে যে আপনি যদি সামনে অপমান করতে পারেন তাহলে আমি চলে যাব। হুজুর বলে যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এবং তখন আরো পেইন দিতে থাকে। মানে ও যে একটা মানে খুবই হিংসা বা প্রতিহিংসার শিকারে এখনো আছে, এই জিনিসটা আর কি হুজুর বুঝতে পারে এবং তাকে আরো বেশি বেশি পেইন দিতে থাকে। একটা সময় পরে ও আর কি রাজি হয়ে যায় যে না, আমি চলে যাব। তখন হুজুর বলে যে আমি কিভাবে বুঝবো তুই চলে গেছিস? ওদের বাসার সাথেই একটা কাঁঠাল গাছ আছে। তখন মেয়েটা বলতেছে যে ওই কাঁঠাল গাছের সঙ্গে একটা কাচের বোতল রেখে দেন, আমি যাওয়ার সময় ওটা ফেলে দিয়ে চলে যাব। মানে কোন একটা নিদর্শন সে রেখে যাবে। হ্যাঁ। আরো অত্যাচার করে, মানে ও যাচ্ছে না, মানে কিছু সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ও যাচ্ছে না, মানে ওইটা পড়তেছে না এবং হুজুর বারবার রিপিট করতেছে তুই যাচ্ছিস না, আমি বুঝতে পারতেছি তুই যাচ্ছিস না।
তারপর যখন আবার আর কি আরো অত্যাচার শুরু করছে, হুম হুম। তখন কাঁঠাল গাছ থেকে কাঁচের বোতলটা পড়ে গেল এবং সাথে সাথে হুজুর 4টা বোতল পানি পড়া এবং এর ভিতরে তসবি মতো কিছু জিনিস বাড়ির 4 কোণায় গেঁথে দিয়ে বলে গেলেন যে এইগুলো কখনো তুলবেন না। যতক্ষণ পর্যন্ত মেয়েটা ওর কাছ থেকে চলে গেছে, চলে যাওয়ার পরপরই আমার ফ্রেন্ড শুভ ও একেবারে অজ্ঞান হয়ে যায়, মানে যাওয়ার সাথে সাথে ওর যে সেন্স এটা চলে যায়। সেন্স চলে যাওয়ার পরে প্রায় 1 দিন ওর কোনো সেন্স থাকে না এবং এর মধ্যে কোনো খাওয়া দাওয়াও নাই। হুম হুম। 1 দিন পরে ও মানে ওর সেন্সটা আসে এবং ওকে খাওয়ানো হয়, মানে অনেক খাওয়ানো দাওয়ানোর পরে যখন মানে ও খুব মানে কিউরিয়াস যে কি ব্যাপার, কি হয়েছে, এতগুলা কেন মানুষ আমার এখানে, এবং মানে খুবই বিচলিত হয়ে জিজ্ঞাসা কি ব্যাপার আপনারা সবাই এখানে, ব্যাপার কি, আর আমার সাথে কি হয়েছিল, আমি তো মানে মানে আমি বুঝতে পারতেছি না কি হয়েছে, মানে কিছু হয়েছে, আমার শরীরে অনেক ব্যথা, মানে এরকম কেন। তখন ওকে ঘটনাটা মানে ওর বাবা মা এবং আমরা সবাই ওর বাবা মা বাসা থেকে আর কি ওকে খুব ভালো করে বুঝিয়ে শুনিয়ে বলে যে অ্যাকচুয়ালি ঘটনা এরকম 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 হয়েছে, যেটা তোমার আর কি জানার বাইরে ছিল এবং তুমি আমাদের সঙ্গে এরকম আচরণ করছো। কিন্তু ও ততক্ষণ পর্যন্ত আর কি ওর মা বাবার সঙ্গে আর কি এটা বলে নাই যে আমার সঙ্গে মেয়েটার দেখা হয়েছে বা মানে কথা হয়েছে, এই কথাগুলো আর কি বলে নাই। পরে আমাদের সঙ্গে যখন আর কি এসে মানে কথা বলে, তখন আমরা যখন আর কি ওকে বোঝাই যে বন্ধু তুমি এই ধরনের আচরণ করছো, তোমার সঙ্গে এই ব্যাপারগুলো ঘটে গেছে, তখন ও বলে যে অ্যাকচুয়ালি আমার সঙ্গে আর কি মানে কিছু ঘটনা ঘটে গেছে যে এই বিষয়গুলো আর কি তোদেরকে বলা হয়নি, হয়তো এই ভুলের কারণেই আর কি আজকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর মেয়েটা আমাকে নিষেধ করে দিয়েছিল। মানে ওই মেয়ের সঙ্গে তার দেখা হতো, কথা হতো, জি। এই কথাটা কাউকে বলতে সে মানা করেছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আর কি একবার তাদের ব্রেকআপ হয়ে গেছে, মানে ওকে দোহাই দিয়েছিল এরকম যে আমাদের যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, এখন হঠাৎ করেই যদি আর কি সবার সামনে আর কি বিষয়টা আসে তাহলে একটু খারাপ দেখায়, তো আমরা আর কি এই বিষয়টা একেবারে হাইড রাখবো, মানে কারোর সঙ্গে আলোচনা করব না। এবং যখন আর কি আমরা জানি এবং তাকে এই বিষয়টা মানে সম্পর্কে জানাই, তখন ও আর কি আমাদের সঙ্গে এই ব্যাপারগুলো শেয়ার করছে যে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমার সঙ্গে এইভাবে ঘটছে, এবং ওর বলা যে এই সমস্ত ঘটনা এবং তার সঙ্গে ওর মানে মানে পরিবর্তনের যেই ব্যাপারটা একেবারে হুবহু মিলে গেছে। ও আসার পরে প্রথম 3 দিন ঠিক ছিল এবং ও বলছে যে আমার সঙ্গে প্রথম 3 দিন কারোর সঙ্গে দেখা হয়নি। হুম হুম। তারপর ও যখন আর কি দেখা হতে শুরু করলো, তখন আর কি ওই যে ওর মানে মানসিক অবস্থার যে পরিবর্তন, যে ও কথাগুলো মানুষের সঙ্গে ঠিক মতো বলতেছে না, ওর যে আচরণগত দিকগুলো, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে এই ঘটনাটা একই সঙ্গে একটা মানুষের মধ্যে 2টা সত্তা বসবাস করা, জি জি, এবং একটি সে মানুষ এবং একটি অন্য একটি মানুষ যে মানুষটা মৃত্যুবরণ করেছে, জি আত্মহত্যা করেছে। জি। অনেক আপনাকে ধন্যবাদ প্রথম স্টোরিটা বলার জন্য। যারা আমাদের সঙ্গে আছেন, যারা কান পেতে শুনছেন কৃষ্ণ বালককে, যারা অনেকের গল্পের সঙ্গে নিজেকে মিলিয়েছেন, যারা আসলে মনের চোখে ছবি আঁকার চেষ্টা করেছেন, তাদের উপস্থিতি আমাদের কাছে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি আবেগের। যেমন নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে SMS করেছেন, তার নামটি তিনি লিখে পাঠাননি, তিনি আমাদের সঙ্গে আছেন। নাজিম, তিনি আমাদের সঙ্গে আছেন। আবিদ আছেন কাজীপাড়া মিরপুর থেকে, তিনি সাথে আছেন। তমাল দাস অনির্বাণ নারায়ণগঞ্জ থেকে আছেন, তিনি বলেছেন আজকের তাবিজটি একটু বেশি রহস্যময় লাগছে। একজন আমাদেরকে হাই পাঠিয়েছেন, নাম ধাম কোনো কিছুই পাঠাননি। রিজন খান আছেন আশকোনা এয়ারপোর্ট থেকে, ভালো লাগছে, একাই শুনছি, নাইস স্টোরি ভাইয়া, আমার টেক্সটটা পড়ো। নিশ্চয়ই শুনেছেন আপনি রিজন খান, আপনার টেক্সট আমরা পড়েছি। একজন আছেন অনেকগুলো টেক্সট করেছেন, আলিফুর রহমান, তিনি বলেছেন যে ভাই প্লিজ মেসেজগুলো পড়েন না কেন, আমি দক্ষিণ খান থেকে। তিনি একই টেক্সট আমাদেরকে 2-3 বার করেছেন। আলিফুর রহমান, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনছেন এখনো, আপনার ধৈর্যচ্যুতি হয়নি। যদি না হয়ে থাকে তাহলে 20 মিনিট আগে পাঠানো টেক্সট আমরা 20 মিনিট পরে হলেও পড়েছি, কেমন লাগছে আপনার। ইফতি আছেন ঢাকা থেকে, যে ভাই আমার কাছে অনেক ঘটনা আছে এবং তিনি ঘটনাটা বলতে চান আমাদেরকে, লেখাও শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি। রাতুল আমাদের সঙ্গে আছেন হায়দ্রাবাদ থেকে, ভাই স্টোরি ওয়াজ সো নাইস, লাভ দ্য তাবিজ।
মিথিলা শুনছেন আমাদেরকে এবং তার অনেক বেশি ডাউট লাগছে ঘটনাগুলো শুনতে শুনতে। রায়ান চকবাজার ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন। রহস্যময় ঘটনা। রতন আছেন লাল লাঙ্গুলিয়া থেকে আছেন। আমার এসএমএসটা পড়ার জন্য ধন্যবাদ, তারও ভয় লাগছে। ফাহিম আল শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন। আমি তাবিজের নিয়মিত শ্রোতা, তিনি আজকে প্রথম এসএমএস করেছেন, তাকে ওয়েলকাম করছি আমরা। তার নামটা তো তিনি আমাদের লিখে পাঠাননি, তাহলে তার নাম না বললে ওয়েলকাম কমে করবো আমরা। আবিদ আছেন, আবিদ আমাদের সঙ্গে আছেন গাজীপাড়া থেকে। আমাদের সঙ্গে আছেন দরবেশ বাউল, তিনি আছেন গাজীপুর থেকে। রামিসা আমাদের সঙ্গে আছেন। ওরা আজকের কাহিনীগুলো আসলেই রহস্যময়। লাভ মিস্ট্রি, লাভ তাবিজ। আমান আমাদের সঙ্গে আছেন। রনিক তাও আমাদের সঙ্গে আছেন। নুরুজ্জামান আমাদের সঙ্গে আছেন উৎপল নরসিংদী থেকে। সাজিদ আছেন কালীগঞ্জ থেকে। শামীম আমাদের সঙ্গে আছেন। সজীব আছেন আমাদের সাথে। আর এস সাজিদ কালীগঞ্জ থেকে, তিনি আমাদের সঙ্গে আছেন। আকবর হক, তাকে পাচ্ছি আমরা আমাদের সাথে। তিনি বলেছেন ভয় পাচ্ছি এবং ভয়কে জয় তিনি করতে চান আমাদের সঙ্গে থেকে। সাব্বির টঙ্গী থেকে, তিনি আমাদের প্রথম এসএমএস করেছেন আজকে। এরকম আরো অনেক বন্ধু আছে। আমরা একটু ফেসবুকের দিকে যাই, কারণ অনেকক্ষণ ধরে শুধু রহস্যের জালই বুনছি আমরা, কিন্তু রহস্য থেকে যারা অনুপ্রাণিত হচ্ছেন বা রহস্যের সঙ্গে যারা আসলে নিজেদেরকে মিলিয়ে ফেলছেন। আরিয়ান খান, স্টোরিটা অনেক অনেক নাইস। শেখ সিরাজুল রহমান সীমান্ত আমাদের সঙ্গে আছেন। তার কমেন্টটি কেন পড়ি না আমরা আসলে। সেজানুর রহমান সীমান্ত আমাদের সঙ্গে আছেন। ইয়ামিন আমি আমাদের সঙ্গে আছেন। আরিয়ান খান বলেছেন স্টোরির অনেক নাইস। নিচের দিকে নামে একটু এমডি আজিম মল্লিক বলেছেন স্টোরিটা অনেক লং কিন্তু ভালো লাগলো শুনতে। আমাদের সঙ্গে আছেন ইমরান হোসাইন নাইম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঘরে একা একা শুনছেন, তিনি খুব ভালো লাগছেন। এই বৃষ্টির কথা শুনে কিন্তু আমার একটা বৃষ্টির ঘটনা মনে পড়েছে, সেটা আপনাদেরকে আমি শোনাবো, তবে ব্রেক থেকে ফিরে আসার পরে। তার আগে যতগুলো সম্ভব এসএমএস পড়ে রাখি। রাশেদ খান, তাবিজ আমার কাছে শুনতে অনেক বেশি ভালো লাগে, তিনি গাজীপুর থেকে শুনছেন। এমডি সিরাজ আমাদের সঙ্গে আছেন টঙ্গী থেকে, তিনি বলছেন তাবিজ শুনতে খুব ভালো লাগে, প্রতিদিন কেন হয় না। ওকে, প্রতিদিন কেন হয় না সেটা আমাদের প্রশ্ন। প্রতিদিন হলে অবশ্য আমাদের রাত জাগতে জাগতে আর দিন দেখতে পেতাম না আমরা। এমডি রাকিব আল হাসান আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন যে বাঘের বাজার থেকে প্রতি শনিবার তাবিজ শোনার জন্য তিনি অপেক্ষা করেন এবং তিনি আজকে প্রথম কমেন্ট করেছেন কৃষ্ণ বালকের কাছে। আকবর হোসাইন, তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয়। আসিফ আল আকাশ, তিনি ঘটনা লিখে পাঠিয়েছেন। তার ঘটনাটা পড়েছি, খুব বেশি মনোপুত হয়নি আমাদের, সো সেটা পড়ে শোনাবো না কাউকে। বিথি হোসেন আছেন যে ভাইয়া ভূত বলে কিছু হয় না, আমি মনে করি যেগুলো আমাদের মনের ভুল ধারণা, কিছু মানুষ মনে করে। বাট ওকে, আপনার কথার সঙ্গে আমরা একেবারেই একমত। ভূত বলে আসলে কিছু নেই, কিন্তু আমাদের ধর্মে বা অন্য অনেক ধর্মে জিনের অস্তিত্ব আছে এবং সেখানে দুষ্টু ভালো মন্দ সব মানুষই, সব জিনই থাকে। অনেক ক্ষেত্রে অনেক কিছু জিনের আসর, অনেক ক্ষেত্রে অনেক কিছু ওই রকম কোনো কিছুর অস্তিত্ব। আবার আপনার মন যেটি আসলে সবসময় রহস্য পছন্দ করে এবং একা একা যখন আপনি থাকেন তখন আপনি অনেক বেশি ভীত এবং সন্ত্রস্ত থাকেন, সেটিকেও আপনি কিভাবে আলাদা করবেন? নিশ্চয়ই সেখান থেকে আপনার মনের ভেতরে এগুলো তৈরি হয় এবং তৈরি হয় জন্যই কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর রহস্যই থেকে যায়। আকবর হোসাইন বলেছেন যে তিনি কেমন আছেন বলেছেন আমাদের কাছে, তিনি কি যেন বলেছেন, সবকিছু আমার মনে করছি তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এমডি হাকিম মাহমুদ, তিনি বলেছেন আমি তাবিজের অনেক বড় ভক্ত, আই লাভ তাবিজ। আমাদের কারণ বিরতির আগে আমরা কোনো স্টোরি শুরু করতে চাই না, বিরতির আগে শুধু আপনাদের পাঠানো এসএমএস গুলো পড়তে চাই, চিঠিগুলো পড়তে চাই। মুকাদ্দাস আমাদের সঙ্গে আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, বৃষ্টি ভেজা রাতে তাবিজ শুনতে খুব ভালো লাগছে। আকবর হক আছেন তাবিজ ইজ দ্য বেস্টেস্ট, অনেক ধন্যবাদ। আমি আর এস সাজিদ কালীগঞ্জ থেকে শুনছেন, গাজীপুর থেকে, ভাইয়া অনেক ভালো লাগছে, আমি শুনছি এবং তার গার্লফ্রেন্ড মনিও শুনছেন আমাদেরকে। ওকে, তার পরীক্ষার জন্য তিনি আমাদের কাছে শুনবেন না, বুঝতে পেরেছেন। নারায়ণগঞ্জ থেকে একজন আছেন আমাদের সাথে, কেমন আছেন জানতে চেয়েছেন। আমরা কেমন আছি? আমরা ভালো আছি। আচ্ছা, একটি বিষয় একটু আপনার সঙ্গে কথা বলতে চাই অনেক, সেটা হচ্ছে যে আপনার সে বন্ধু এখন কেমন আছে?
এখন আল্লাহর রহমতে মোটামুটি একেবারেই স্বাভাবিক, মানে ওর ভিতরে সেরকম কোনো পরিবর্তন বা মানে ওর স্বাভাবিক চালচলনের ভিতরে আর কি কোনো বাধা বিপত্তি আর কি কোনোটাই আসতেছে না। ও আর কি মোটামুটি আল্লাহর রহমতে একেবারেই পুরোপুরি সুস্থ। এবং আমাদের যে হুজুরকে আনা হয়েছিল উনি মানে স্বাভাবিকভাবে আর কি সবাই আর কি প্রফেশনালিজমটা দেখে যে মানে আমার এখান থেকে কিছুটা আর্ন করতে হবে, বাট উনার হিসাবটা একেবারেই অন্যরকম ছিল। উনি মানে খুবই পছন্দ করতো মানে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে। মানে এরকমও হতে পারে যে পরবর্তী সময়ের যে স্টেপগুলো হয়তো উনি আর কি আমাদেরকে না বলেই আর কি সমাধান করেছেন, এরকম ঘটনা আর কি উনার অনেক আছে। মানে আমরা শুনছি লোক মুখে যে এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমরা অনেক সময় হয়েছি, বাট মানে ওনাকে জানানোর পরে এগুলা অটোমেটিকলি আর কি অফ হয়ে যায়। এবং আমরা আর কি এলাকার যারা আর কি মোটামুটি মানে কৌতূহলী এবং তারা সবাই আর কি মোটামুটি সবাই জানে যে উনি এই বিষয়টা আর কি স্বাচ্ছন্দ্যভাবে আর কি কাজগুলো করেন, যে না তার কোনো সমস্যা হচ্ছে না, সে ভেরি ওয়েল। অনেক আপনাকে ধন্যবাদ। আবারও আমরা আপনার কাছে ফিরবো, নিশ্চয়ই আপনি আমাদের কাছে আরো কিছু শেয়ার করবেন। তবে তার আগে আমাদের শেষ বিরতির বিরহ যেটি নিতে হচ্ছে সেটি নেওয়ার পরে কৃষ্ণবালক ফিরে আসবে। বলেছি বৃষ্টির রাত, রহস্য, এই ঘটনা বলবো আর অনেকের কাছ থেকে শুনবো আমরা। The Beach. শেষ বিরতির ছোট্ট বিরহ শেষে কৃষ্ণবালক আবারও ফিরেছে অনেককে সাথে নিয়ে। ক্যাপিটাল FM 94.8 এর অন্যরকম 2 ঘন্টার আয়োজন তাবিজ একেবারেই শেষের ঘন্টায় বা শেষের আধা ঘন্টায় পা দিয়েছি আমরা। আপনাদের সাথে গুনে গুনে হয়তো বা আমরা 27 মিনিট বা 26 মিনিটের মধ্যে থাকতে পারবো। এই সময় আপনারা আমাদের সঙ্গে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি, অনেক আপনাদের সঙ্গে আছে। বলেছিলাম যে বৃষ্টি, এই রহস্যময় বৃষ্টির রাত, এটা সেটা মিলিয়ে একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। হঠাৎ করে মনে হচ্ছিল যে মানে ছোটবেলা অনেক রকম ঘটনা শুনিনি আমরা, যে গ্রামে কিন্তু এক ধরনের ব্যাপার থাকে যে ভাত খাওয়ার সময় গল্প হয় বা কোথাও বসে আড্ডা দেওয়ার সময় গল্প হয়। আর এর সমস্ত মুহূর্তগুলোতে হরর গল্প কিন্তু একটা বড় ঘটনা ছিল ওই সময়। যে আমরা তো হরর বলতাম না, তখন বলতাম ভূতের গল্প। তো আমার দাদি একবার এই ঘটনাটা আমাকে বলেছিল যে আমি এখনো মাঝে মধ্যে বৃষ্টি হলে আমি যখন একা থাকি বা অন্য অনেকের সঙ্গে থাকি, অনেকের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি, বলতে চাই। অনেকে প্রথমে ভূতের গল্প বলে শুনতে চায় না, পরে যারা শোনে তারাও আসলে মনে করে যে না শুনে ভালো ছিল। মানে ব্যাপারটা এরকম যে গল্পটা কিন্তু খুব একটা গ্রামের নয়, গল্পটা একটা শহরের। আমাদেরই শহর, যে শহরে আমরা থাকি ঢাকায়। এটি মোহাম্মদপুরের একটি এলাকা যেখানে একটা পুরনো বাড়ি আছে এবং বাড়িটি বছর 2-3 আগে পর্যন্ত ছিল। এখন সেটা ভেঙে ডেভেলপার কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তারা এখন সেখানে বড় বিল্ডিং করেছে। একটা সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি, সেই ডুপ্লেক্স বাড়ি খুব শখ করে বানানো আর কি। এবং যিনি বানিয়েছিলেন তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, অবসরপ্রাপ্ত। তার ছেলেমেয়েরা ম্যাক্সিমামই বাইরে থাকতেন, জায়গায় থাকতেন। তার বাসায় তিনি এবং তার স্ত্রী এবং তার একটা পুরনো কাজের লোক থাকতেন। তো এই বাড়ি সম্পর্কে পুরো গ্রামের, বা পুরো গ্রাম বলছি কেন, পুরো মহল্লার লোকজনের মধ্যে অনেক রকম গল্প ছিল। অস্বাভাবিক ঘটনা সেখানে ঘটে এবং বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন এই ঘটনাটা বেশি ঘটে। সেটা হচ্ছে যে বাড়ির ঠিক সামনে, আপনি বাড়িটাকে একটু চোখে দেখার চেষ্টা করেন, মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করেন। একটা নীল রঙের গেট দিয়ে ঢোকার পরে একটা গাড়ি বারান্দা, বেশ বড় স্পেস। সেখানে আপনি 2 বা 3টি গাড়ি রাখতে পারবেন। খুব শখ করে বানানো বাড়ি, যে কারণে অনেক স্পেস ছাড়া হয়েছে। তার পাশে একটা ছোট্ট গার্ডেনের মতো। আপনি ডান দিক দিয়ে গেলে আপনি হচ্ছে প্রথমে নিচতলা পাবেন। নিচতলায় ড্রয়িং রুম আছে, নিচতলায় সব কিছু আছে এবং তারপরে একটা ডুপ্লেক্স সিঁড়ি উপর দিয়ে উঠেছে। এই ওঠার পরে উপর তলায় ধরেন অনেকগুলো লিভিং রুম আছে, একটা ওয়াশরুম আছে, এইদিকে ওইদিকে সব দিকে আছে।
ওয়াশরুমের কথাটা কেন বললাম সেটি আপনি নিশ্চয়ই ঘটনা শুনতে শুনতে এক সময় বুঝতে পারবেন। সে বাড়ির সামনে একটা হাসনেহানা গাছ ছিল, মানে গাছটা অনেক বয়স কি নর্মালি সব গাছ তো লতানো হয়, কিন্তু গাছটা বেশ মোটা হয়ে গেছে, মানে গাছটা বেশ বয়স, বাড়ি বানানোর সময় গাছটা কাটা হয়নি। তো ঘটনাটা হয় এরকম যে বৃষ্টি যখন হয় মাঝে মধ্যে ওই হাসনাহানা গাছের নিচ দিয়ে কে যেন বাসায় প্রবেশ করে। ঘটনা ঘটে যে ঘটনাটা আসলে অন্য কোনো সময় ঘটে না। মানে এটা ওই বাড়িতে যারা যারা বিভিন্ন সময় বেড়াতে গেছে অনেকেই ঘটনার সঙ্গে মুখোমুখি হয়েছে, তবে যিনি আসলে ঘটনাটার মূল মুখোমুখি হয়েছেন তার কাছ থেকে ঘটনাটা শোনাতো, সে হচ্ছে তখন 8 কি 9 পড়ে, মানে বয়স ধরেন 14-15 বছর, মানে তিনি একেবারে ছোট না। তো ঢাকা তখনও নাকি এত বেশি ঢাকা হয়ে ওঠেনি আর কি, আর মোহাম্মদপুরে তখন এরকম একটু বনেদি লোকজনই থাকতো, এত ফ্ল্যাটও হয়নি। তো তারা হচ্ছে বাসা থেকে একটু দূরে একটা খেলার মাঠ ছিল, সেখান থেকে খেলাধুলা করেছে, স্কুল থেকে আসার পরে খেলাধুলা করার পরে তারা বাসায় ফিরেছে। এটা তার নানির বাড়ি ছিল। তো মানে বাড়িটা তখন আসলে রেনোভেশনের কাজ করা হচ্ছে, মানে একটু সংস্কারের কাজ করা হচ্ছে, যে কারণে ওপরতলার মানে সমস্ত আসবাবপত্র নিচতলায় নামিয়ে আনা হয়েছে। তো নিচতলায় তারা সবাই থাকে আর উপরতলায় কাজ করা হচ্ছে। সে বাড়ি নানি বাড়ি যেহেতু, সে তো এখানে প্রতিদিন আসে না, মাঝে মধ্যে আসে, সেটা জানে না যে আসলে সেখানে কি করা হচ্ছে। তো সন্ধ্যাবেলা সে আসছে, প্রচন্ড ঘেমে টেমে আসছে। তো নিচতলায় দেখা যায় সমস্ত বাথরুম অকুপাইড, তো অনেক লোক নিচে নেমেছে, আত্মীয় স্বজনও সেখানে আসছে অনেকে। তো সে হচ্ছে দোতলায় যায়, যাওয়ার পরে সে হচ্ছে দোতলার ওয়াশরুম যেটা আছে কোনার, সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পরে সে লাইট জ্বালায়, গামছা টামছা নেয়, নিয়ে ভেতরে ঢোকে। মানে ওই ওয়াশরুমের জানলা থেকে ওই সেই হাসনাহানা গাছটা দেখা যেত, এবং সে তো ঘটনাটা জানে যে এখানে কোনো মানে এরকম অদ্ভুত ঘটনা ঘটে মাঝে মধ্যে। তো সে বলছে যে প্রথমে ওটা দেখার পর তার কেমন যেন একটা মানে মনে হলো, মানে গা ভারী হয়ে যায় না মানুষের, কি হতে পারে। তারপরে সেটা অ্যাভয়েড করে, যে লাইট জ্বালানো আছে, তখন সন্ধ্যা মানে খুব বেশি রাতও হয়নি, 7টা-4টা বাজে এরকম হবে গরমের সময়। পানি ছাড়লো, হঠাৎ করে বৃষ্টি আসছে। বৃষ্টি যখন আসছে তাকায়, তখন ওই জায়গাটা খোলা আছে, সেখানে নাই। যে গাছটা সে একটুকে দেখলো এবং যে বাসায় গাছটা আছে সে গাছটা সেখানে নাই। সে প্রথমে একটু মানে হকচকে গেল যে সে আসলে কি ঠিক নাকি ভুল দেখলো। সে আবার সেখানে তাকায়, দেখে যে ঠিক যেখানে গাছটা ছিল সে গাছটার এখানে একটা লম্বা মহিলা দাঁড়িয়ে আছে, গাছের সমান সমান তার উচ্চতা, এবং তাৎক্ষণিকভাবে তার মনে হয় যে এখন কারেন্ট চলে যাবে। একটা অন্ধকার ওয়াশরুমে একটা 14-15 বছরের একটা ছেলে যে আসলে বৃষ্টির মধ্যে অদ্ভুত একটি মানুষকে দেখছে, যেখানে একটা গাছ ছিল প্রথমে, সেখানে একটা নারী চরিত্র সেখানে কিভাবে আসলো। এবং এটা যখন সে দেখে তখন সে মোটামুটি একদম মানে সেন্সলেস এর কাছাকাছি আর কি। তারপরেও সে মোটামুটি ধরেন কোন রকম নিজেকে ধাতস্থ করে সে ওই ছিটকিনিটা খুলে সে দেখে যে পুরো বাসার কারেন্ট আছে। বাতিটা নিভে গেছে, সুইচটা সেখানে চাপ দেওয়া হয়েছে, সেখানে একটা ভেজা মানে ভেজা হাতে আমার সুইচ চাপ দিলে যেমন হয় না পানি পানি হয়ে থাকে, সেখানে একটু পানি পানি হয়ে আছে। তার মধ্যে দুটো বিষয় কাজ করেছে, যে কেউ যদি বন্ধ করে নিচে যে ফাজলামি করে তাহলে এত দ্রুত সেখান থেকে নামতে পারবে না, তাহলে ভেজা হাতে এই ওয়াশরুমের লাইটটাকে বন্ধ করলো, আর সে কাকেই বা দেখলো সেখানে গাছের বোতলে অন্য একটা নারীর দাঁড়িয়ে আছে। যারা আমাদেরকে শুনছেন, কান পেতে যারা মনে চোখে দেখছেন, তারা
নিশ্চয়ই রহস্যকে ভালোবাসেন, রহস্যকে অনেক বেশি ভালোবেসে আপনার তাবিজের সঙ্গে আছেন। কি মনে হয় আপনার, এরকম কোনো ঘটনা কি আপনার চারপাশে আছে? যদি থেকে থাকে তাহলে ক্যাপিটাল এফএম আপনাদের জন্য ওয়েট করছে। লিখে পাঠাবেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 6969 নাম্বারে। ঠিক যেমন ফাহিম আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, রাইসুল ইসলাম বলেছেন তার মেসেজটা পড়ার জন্য। রাজু গুলশান থেকে আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে। আমরা ভালো আছি। আমাদের সঙ্গে আছেন রাইসুল ইসলাম, তিনি আরো SMS পাঠিয়েছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন রিজন খান আশকোনা থেকে। এরকম আরো অনেক বন্ধু, অনেকেই আমাদের সঙ্গে আছেন। আশুলিয়া থেকে সাকি আছেন, গুড শো, তিনিও ভালোবাসা জানিয়েছেন। অনেকেই আছেন, অনেকেই থাকবেন আমাদের সঙ্গে, তবে অনেকেও আমাদের সঙ্গে আছে। অনেকের শেষ ঘটনাটা আমরা খুব সংক্ষেপে রহস্যের জাল বুনতে বুনতে জানতে চাই। অনেক কি বলবেন আপনি আমাদেরকে এখন? জি, নেক্সট যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমি এবং আমার খুব কাছের কিছু বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া একটা কৌতূহলী ঘটনা, এবং এর সঙ্গে একটা মানে বাস্তব সত্যতারও আর কি সম্পৃক্ততা আছে, যেটা মানে পরবর্তী সময়ে আমরা বুঝতে পেরেছি যে এটার মূল কাহিনী আসলে অন্যদিকে ছিল। ঘটনাটা হচ্ছে কাছের কিছু বন্ধু বান্ধব, এর মধ্যে আর কি আমাদের বাসার থেকে আর কি খুব কাছের যে চায়ের দোকান, সেখানকার যে বাচ্চা ছেলেটা চা বানাতো সেও আছে। মানে মানে মোটামুটি খুব কিছু আর কি উৎসুক ছেলে, যারা গানকে পছন্দ করি, গানকে ভালোবাসি। তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 3.5 কিলোমিটার হবে। অনেক আগের ঘটনা, মানে প্রায় 2006-07 ঘটনা আর কি। তো নদীর ওপারে গানের উৎসব হতো, মানে কিছু বলে না ওই যে ফকি প্রকৃতির মানুষ, তারা আর কি ওখানে গান করতো। আর আমরা যারা আর কি যেতাম, তাদের আর কি সবার ফকি সং মানে সং বেশ মানে পছন্দের ছিল, যে কারণে আমরা আর কি মানে মাঝে মাঝে যখনই হতো আমরা আর কি সবাই একসঙ্গে ফ্রি থাকলে ওখানে যেতাম। তো এখানে যাওয়ার জন্য আর কি সোজাসুজি রাস্তা আছে, বাট সেই রাস্তা দিয়ে যেতে গেলে আর কি প্রায় মানে 6 কিলোমিটার মতো ঘুরে যেতে হয়, যেটা আর কি আমাদের জন্য একটু বার্ডেন মতন। বাট খুব শর্টকাটে যদি যেতে চায় তাহলে আর কি বাসার পাশের যে খালটা আছে, এই খালটা ধরে নদীর কাছে যে ওখান থেকে আমরা নদী পার হলে আর কি খুব কাছে আমাদের মানে গন্তব্যস্থল। তো অন্যান্য দিনের মতো সেদিনও আর কি আমরা প্রায় 8 জন, 8 জনই ছিলাম আমরা 8 জন একই সাথে মানে যাচ্ছি, আমরা গান শুনবো। তো খাল পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তাটা আমাদের, সেই রাস্তাটা মোটামুটি মানে আলো পায়, মানে শহরে আলো দেখা যায়, যে রাস্তাঘাট দেখা যাচ্ছে। আচ্ছা, খাল থেকে নদীর মানে দূরত্ব পর্যন্ত যদি আর কি আপনি যান, ততক্ষণে আর কি এই মানে যে শহুরে পরিবেশ, এই যে আলোর ব্যাপার স্যাপার, এটা একেবারেই থাকে না, একেবারেই নিঝুম একটা পরিবেশ, মানে মোটামুটি বেশ ভালো গম্ভীর টাইপের। তো আমরা মানে সবাই একসঙ্গে যাচ্ছি। তো তখন আর কি মোটামুটি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় যে আমন ধানগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে, আমাদের পা কোথায় পড়তেছে এটা মোটামুটি দেখতে পাচ্ছি না, মানে হাতে সবাই মানে স্যান্ডেল নিয়ে হাঁটতেছি। তো সবাই সবার মতো আর কি একই সাথে, মানে যেহেতু রাত হয়ে গেছে, মানে মোটামুটি মানে কেউ কাউকে বুঝতে দিচ্ছে না যে আমরা মানে সবাই সবার জায়গা থেকে মোটামুটি একটু আনকমফোর্টেবল, বাট সবাই সবার মতো আর কি খুব কাছাকাছি মানে ভাবে অবস্থান নিয়ে জড়সড় হয়ে একসঙ্গে যাচ্ছি আর কি। তো যখন খালের কাছে আমরা পৌঁছে গেছি,
ততক্ষণ পর্যন্ত আর কি মোটামুটি আমরা সবাই খুবই নর্মাল, সবাই মানে খুব স্বাভাবিকভাবে আছি। মানে আমাদের ভিতরে যে আর কি একটা মানে ভার ভার অনুভূতি বা কোনো মানে অন্যরকম শিহরণ যেগুলো হঠাৎ করে শরীরের লোমকূশগুলোকে দাঁড় করে দেয়, এরকম কোনো ব্যাপার আমাদের সঙ্গে মানে ঘটে নাই। বাট খাল ধরে একটু আগাতেই হঠাৎ করেই আর কি আমরা মানে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল, যে মানে আমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছি। সাথে সাথে আমার পাশ থেকে আমার এক ফ্রেন্ড রিশা তো বলতেছে যে বন্ধু তোর কি খারাপ লাগতেছে নাকি? তো আরে না, কি খারাপ লাগবে। ওর সাথে সাথে আর কি সবাই দেখতে মানে একটু আর কি পথ এগোতেই সবাই সবার মতো আর কি নিজেদের ভিতরে আর কি একে আলাপ কিরে মানে কি মানে বুঝতে দিচ্ছে না, মানে মানে কি বলে হেয়ালি করে বলছে কি তোদের কি খারাপ লাগতেছে নাকি। আচ্ছা, মানে এখন পর্যন্ত আমরা আর কি একজন আরেকজনের সঙ্গে আর কি সবাই হেয়ালি করে যাচ্ছে যে কেমন লাগতেছে। তো আমরা সবাই বলতেছি যে না, সবাই আমরা ওকে আছি। একটু এগিয়ে যখন গেছি তখন দেখি হঠাৎ করে আমাদের সামনে একটা খাটিয়া বিছানো আড়াআড়ি ভাবে, আচ্ছা, মানে যেটা যে মৃত লাশ বহন করা হয় আর কি। তো এটা দেখার সাথে সাথে তো আমরা মোটামুটি বেশ ভালোভাবে আর কি ভয় পেয়ে গেছি এবং সবাই হঠাৎ করে দাঁড়িয়ে গেছি এবং খুব স্পষ্টভাবে আর কি দেখছি যে এখানে একটা খাটিয়া ছিল। মানে খাটিয়া যখন আমরা ব্যাক করছি তখন আর কি আমরা এটা মানে যখন ওটা দেখছি, দেখার সাথে সাথে আর কি আমাদের ভিতর থেকে একজন বলে উঠছে যে চল ব্যাক করি। তো আমরা আর কি অন্য পথ দিয়ে যাই। তো আমরা বলছি আমরাও আর কি মানে বিষয়টা বুঝতে পারছি, তো হ্যাঁ ঠিক আছে তাহলে চল অন্য দিক দিয়ে যায়। আমরা আবার রুট চেঞ্জ করি, ওখান থেকে আবার আরেকটা রুট ধরে আমরা মানে একটু ডান দিক দিয়ে কার্ভ করে আবার আমরা নদীর দিকেই যাব, বাট একটু মানে ওই ক্ষেতের উপর দিয়ে যাব, মানে আমরা খালের আল ধরে যাব না। আচ্ছা, রাস্তা চেঞ্জ করে। জি। তো আমরা খালের আল ধরেই আবার এগোতে শুরু করলাম। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর ইতিপূর্বে যে ঘটনাটা ঘটছে, একটা খাটিয়া আড়াআড়ি ভাবে আমাদের সামনে ছিল, ওই ঘটনাটা আবার রিপিট করছে। আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পেলাম যে আমাদের সামনে একটা খাটিয়া পড়ে আছে এবং সেই খাটিয়াটাই। এবং এই বিষয়টা দেখার সাথে সাথে আমরা যারা ছিলাম তারা সবাই খুব ভালোভাবে ভয় পেয়ে গেলাম এবং আমাদের ভিতরে রকিবই ছিল একটু সাহসী। ও সাথে সাথে আমাদের সবার মানে সবাইকে এরকম হাত দিয়ে গুছিয়ে ধরে বললো চলো বন্ধু সবাই যায়, আজকে আর গান শুনতে হবে না। আমরা ওখান থেকে ব্যাক করে যে যার যার মতন বাসায় চলে আসি। বাসায় আসার পরের দিন আমরা যখন আর কি একজন আরেকজনকে মানে একজন আরেকজনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, তখন সবার একটাই প্রশ্ন, আচ্ছা গতকালকে যখন আমি তোদেরকে হেয়ালি করে জিজ্ঞাসা করেছিলাম যে কিরে তোদের কি গা ভার হয়ে উঠেছিল, তখন সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে একটাই অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ, আমাদের সবার তখন ভয় করতেছিল, বাট আমরা কেউ কোনো কিছু এক্সপ্রেস করতেছিলাম না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই আরো অনেক রহস্যের মধ্যে আছে। তারপরে কি হয়েছিল? তারপর যখন আর কি এই বিষয়টা সবাই সবার ভিতরে আর কি কমিউনিকেশন করলাম এবং বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা আছে, এখানে মানে কোনো ধরনের ঝামেলা আছে। এবং ইতিপূর্বে যখন আর কি আমরা মানে মানুষের কাছেও শুনছি যে যখন মানুষ এদিক দিয়ে যায় মানে কিছু সমস্যার মানে সম্মুখীন হয়, যেগুলো আর কি খুবই স্বাভাবিক না অস্বাভাবিক, ঠিক আছে। তো আমরাও আর কি শুনছি মানুষের মুখে, বাট সেদিন একেবারে আর কি আমরা ব্যক্তিগতভাবে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হলাম। ডিসাইড করি যে আমাদের সেটা একজন বড় ভাই যিনি মানে সাথে হুজুর, উনি তো উনি এই ধরনের বিষয়গুলোতে আর কি মোটামুটি সে ইয়া করে। তো ওনাকে জানানোর পরে উনি মানে
বিষয়টা আর কি খোঁজ নিয়ে দেখে যে আসলে ঘটনাটা কি। তো এটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমাদের গ্রামের বাড়ি যেখানে, সেখানে এখনো মানে গ্রামের ভিতরে যদি কোনো ধরনের সালিশি বৈঠক হয় বা কোনো ধরনের সমস্যা হলেই এই সমস্যাগুলো সমাধান করে ওখানকার মানে মোড়ল বলা হয়, যে তারা আর কি বিষয়টা সমাধান করে ফেলবে। তখন আর কি আমাদের গ্রামে এই রীতিটা আর কি বিদ্যমান, যে এখান গ্রাম থেকে কোনো মানুষকে আর কি পুলিশে নিয়ে যাবে না, তারা আর কি তাদের যে সমস্যা তারা নিজেরা সমাধান করবে। মানে সালিশ বিচার সব গ্রামেই হবে। জি জি, মানে যেগুলো আর কি করা যায় সাধ্যের ভিতরে। জি। তো ও মানে এই আমার যে আর কি বড় ভাই, উনি আর কি এই বিষয়টার সঙ্গে আর কি নিজে যে আবার ওখানে আর কি এরকম পরিস্থিতির শিকার হয়েছে, এবং উনি পরবর্তী আমাদের কাছে যখন ব্রিজ দিছে তখন আর কি আমাদের যেটা বলছে যে এই সালিশিতে জনৈক যে মানুষটা মারা গেছে, মানে যার খাটিয়াটা আমরা দেখছি বা যে আমাদেরকে এটা দেখাইছে, তার বিচারগত দিক থেকে কিছু ত্রুটি ছিল, যার জন্য তাকে ওই মানুষটাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে সে মাফ করবে না, মানে এরকম একটা আবদার। তো আমাদের যে মোড়লের নাম বড় ভাই শুনে আসছিল, উনি ওখানকার আর কি মোটামুটি একটু প্রভাবশীল একটা মানুষ। এখন তাকে মানে কিভাবে বলবে, তো আমাদের মধ্যে নয়ন যে ছিল ওর হচ্ছে আপন চাচা হতো। ও আর কি বিষয়টা আর কি জানছে, জানার পরে ওর মাধ্যমে ওর চাচাকে জানানো হয়েছে বিষয়টা, যে কাকা এরকম একটা ঘটনা ঘটছে, এখন আপনি কি বলতে চান, কিভাবে সমাধান করবেন। তখন ওর চাচা মানে খুবই অনুতপ্ত হয় এবং বিষয়টা বুঝতে পারে, এবং তারপর থেকে সে গিল্টও ফিল করতেছিল, এবং হুজুরের সঙ্গে দেখা করে ওই জায়গাটায় যে ওনার কাছ থেকে মাপ চেয়ে আসেন। তারপর থেকে এটাকে দেখেনি আর, মানে এইরকম খাটিয়ার যে বিষয়টা, এরপর থেকে ওই জায়গায় আর কি এই ধরনের সমস্যাটা হয় না। ওখানে সমস্যা হয় মানে বিভিন্ন ধরনের, বাট আমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম মানে এই টাইপের যে প্রবলেমটা, এটা আর কখনো শোনা যায়নি। ধন্যবাদ অনেক আপনাকে, এবং যারা শুনছেন আমাদেরকে কান পেতে, যারা মনের চোখে দেখছেন, আসলে আমাদের এই 56,000 বর্গ মাইলের নানা প্রান্তে নানা জায়গায় এরকম নানা ঘটনা কিন্তু লুকিয়ে আছে বা ঘটেছে। আমরা হয়তো এই শহরে থাকি, এই সমাজ সভ্যতার মধ্যে থাকি, জন্য আমাদের কাছে সেগুলো এসে পৌঁছায় না। কিন্তু আমাদের যাতে গ্রামে একটু উঠা বসা আছে বা যাওয়া আসা আছে বা গ্রামে একটি সময় কাটানোর অভিজ্ঞতা আছে, সেখানে কিন্তু অনেক রকম ব্যাপার স্যাপার আছে। যেমন বলা হতো যে সন্ধ্যাবেলা মেয়েরা যেন চুল খুলে বাইরে না যায়, কারণ বলা হতো যে এই সময় যদি চুল খুলে কেউ বাইরে যায় কোনো কিছু ভর করতে পারে। এবং এই সমস্ত বিশ্বাস কিন্তু আসলে অনেকে বলবেন কুসংস্কার, কিন্তু আসলে একটি সংস্কার, কু অথবা সু, সেটি কিন্তু বহু শতাব্দী ধরে প্রতিষ্ঠিত হয়। আবার ধরেন বলা হয় যেরকম যে ছোট বাচ্চারা যখন অনেক বেশি কান্না করে তখন বলা হয় যে আসলে বাতাস লাগছে। এরকম অনেক রকম ব্যাপার কিন্তু আমাদের এই সমাজ, এই সভ্যতা, এই ঘটনা, এই বিষয়ের মধ্যে আছে। অনেক কিছু মীমাংসিত, অনেক কিছু অমীমাংসিত, এবং যেটি অমীমাংসিত সেখান থেকে কিন্তু তাবিজের ঘটনা শুরু হয়। তাবিজ মানে শুধু এই নয় যে আমরা আপনাকে অনেক বেশি ভয় পাওয়ালাম, অনেক বেশি ভয়ঙ্কর কথা বললাম, কারণ আমরা তো জীবন ঘনিষ্ঠ কথা বলতে চাই এবং সেই কথাগুলোই বলতে পছন্দ করি আমরা, যেগুলো আমাদের সমাজে ঘটে বা যেগুলো ঘুরতে 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 এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে আসলে আর সমাধান হয় না। ওই যে খাটিয়া দেখা বা ওই যে একটা মৃত মানুষ, যে মানুষটি নেই পৃথিবীতে, সে কোনো মানুষের উপর ভর করা, অথবা আমার সেই স্বপ্নে দেখা মানুষটা যে নিজেকে নিজের সামনে মরতে দেখে, তার লাশ দেখে, কথা বলে তার সাথে, অথবা এই বৃষ্টির রাতে সেই হাসনাহানা গাছের পাশে কোন একটা নারী মূর্তি সেখানে দেখতে পাওয়া, আবার কারেন্ট চলে যাওয়া, ভেজা হাত, গা ছমছমে সন্ধ্যা, সবকিছুই কিন্তু আসলে হয় জন্যই কিন্তু আমরা টিকে আছি, হয় জন্যই কিন্তু রহস্য টিকে আছে। আর রহস্য টিকে আছে জন্যই কিন্তু আপনাদের মতো রহস্যপ্রেমী মানুষজন কানের চোখে, মনের চোখে নানাভাবে, নানা রকমভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকেন।
একেবারে সময়ের শেষের পথে, আর নতুন কোনো রহস্য জাল বুনতে চাই না। শুধু আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের প্রাপ্তি স্বীকারটুকু করতে চাই।